হ্যাঁ, হ্যালো। হ্যালো এভরিওয়ান। সো আজকে কত তারিখ? আহ জুলাইয়ের 33 তারিখ অনেকে বলতেছে আর কি। আজকে ৩৩ নাকি জুলাই, ইয়েস। 33শে জুলাই চলতেছে। সো ভেরি মানে ইন্সপায়ারিং আসলে, মানে আমি শুরু করতে চাই এইভাবে আজকের পডকাস্টটা, যে টু সি মানে পিপল ফ্রম অল অ্যাক্রস অফ প্রফেশনস, অল অ্যাক্রস অফ এইজেস। এখন আর জেন জি নাই, সবাই। হ্যাঁ, তো ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে মানে আর্টিস্টরা, মোস্তফা সরোয়ার ফারুকের মতো মানুষজন, শিক্ষকরা, ঢাকা ইউনিভার্সিটির টিচার, খুলনা ইউনিভার্সিটির টিচার, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, মানে everybody comes forward and talking about their issues, talking about the মানে এই যে ইয়াটা ম্যাসাকার যেগুলো হলো, হ্যাঁ, যে ইনজাস্টিস গুলো হলো, এগুলো নিয়ে যে এখন পিপল আর ভোকাল, নট অনলি রিয়েল লাইফে। হ্যাঁ, স্ট্যাটাস ফটো শেয়ার করতে আগে আমাদের কত ভয় পাইতে হইতো, প্রাইভেসি দিতে হইতো, ভাবতে হতো যে রাতে এসে কেউ তুলে নিয়ে যাবে কিনা। হ্যাঁ, নোবডি ইজ মানে এখন অ্যাফ্রেড অ্যাবাউট ইট। আমরা দেশের বাইরে থেকে যেভাবে মানে ফ্রিডম অফ স্পিচটা প্র্যাকটিস করা দেখি, জার্মানিতে বল, প্যারিসে বল, ফ্রান্সে বল, ইউরোপের বিভিন্ন জায়গায় বল, হ্যাঁ, ওই জিনিসটার মানে টেস্টটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষ ইন এ এরা অফ ফেসবুক অর মানে ডিজিটাল টেকনোলজি, ওইখানে ওই টেস্টটা মানুষজন পাচ্ছে। এবং এই টেস্টটা মনে হয়, আমার যেটা মনে হয়, বাংলাদেশে অনেক মানুষ অনেক সময় পায় নাই। হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট ইট? আমার কাছে এই জিনিসটা এখন মানে সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং টেক অ্যাওয়ে আর কি। হুম। আমরাই তো পাই না দাদা, আমাদের জেনারেশনই হুম, তো। আমরা তো ধর হুম, যখন ভোট জিনিসটা কি ওটা বুঝতে বুঝতেই তো ধর মানে আওয়ামী লীগ হুম, পাওয়ার ছিল। ওই 2008-এর পর তো আমরা কিছু পাই নাই ইলেকশন। আমরাই তো টেকনিক্যাল ফ্রিডম অফ স্পিচই ফার্স্ট জীবনে অনুভূতি করছি, হয়তো বিদেশে আসার পর ধর একটু সাহসটা বাড়ছে, যেটা সত্যি কথা। হুম, সবসময় ক্রিটিক্যাল ছিলাম সরকারের ব্যাপারে, সরকারের পলিসির ব্যাপারে, as soon as দেবের মানে ইনজাস্টিস ছিল। বাট প্রাইভেটে ছিলাম, পাবলিকলি ধর বিদেশে যাওয়া। বাট বাংলাদেশের মানুষ ফাইনালি ওইটা টেস্ট পাইছে, আর ওইটা টেস্টটা ইজ কি বলবো, মোর ডিলিশিয়াস দেন মধু। মানে জিনিসটা হুম, হুম, কি বলবো। আজকে আমি তো আম, নরওয়েতে আছি। সো ট্রাভেল করতেছি, পাহাড় পর্বত, অনেক বিউটিফুল ফিওর্ড, বিউটিফুল ল্যান্ডস্কেপ। বাট বিউটিফুল হুম। ল্যান্ডস্কেপ থেকে আমি যে ফিলিংটা পাচ্ছি, আমি ফেসবুকে রিল দেখে, ফেসবুকে স্ট্যাটাস দেখে, ফেসবুকে ইনফরমেশন আপডেট থেকে আমার যে ফিল, ওইটা মাচ ইজ মোর মাচ থ্রিলিং, মোর। হ্যাঁ। এন্ড আমি জিনিসটা অ্যানালাইজ করতেছিলাম বিকজ লাইক এই যে এত বছরে 15-16 বছর রিপ্রেশন, 15-16 বছরে যে আমি মন খুলে কথা বলতে পারার যে দ্বিধাবোধটা একটা ছিল, ওইটা আর নাই। এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট ফিলিং এবার। এটা আমাদের থেকে বাংলাদেশের মানুষ এটা আরো বেশি উপলব্ধি করতে পারতেছে। অফকোর্স ওইখানে বসে নিজেকে অন দ্য লাইনে রেখে তারপরও যেভাবে প্রোটেস্ট করতেছে, হুম মানে হ্যাটস অফ টু দিস জেন জি আর কি, আমার কাছে যেটা মনে তোদেরকে হয়। হুম, তোদেরকে আমি এর আগে মাঝে মাঝে একটা কথা বলতাম যে মানে ফেসবুকের যে ব্যাপারটা, হুম হুম, এই যে ফেসবুকের মানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে হুম, মানুষের যে ওপিনিয়ন দেওয়ার জায়গাটা তৈরি হলো, একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, সেখানে সবাই সবার অনুভূতি শেয়ার করার যে জায়গাটা পাইলো, হুম, ওইটার পরে কিন্তু আমরা এই প্রথম কোন একটা রেভলিউশন দেখতেছি, যেটা মানে সোশ্যাল মিডিয়া বেস করে আর কি। মানে এই যে সবার পার্টিসিপেশন, নিউজ শেয়ার করা, ফটো শেয়ার করা, মানে এই জিনিসগুলো শেয়ার করার মাধ্যমে, এবং অনেক সময় মিস ইনফরমেশন থাকলে সেগুলো ভেরিফাই করা, তারপরে সেই তথ্যটা সবার ভিতরে ছড়িয়ে দেওয়ার কারণে মানে জনগণের ভিতরে একটা মুক্তি বা একটা স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পারছে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। মানে যার কারণেই কিন্তু বারবার সরকারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার উপরে, আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে মনিটর করা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে ফিল্টার করা হয়েছে। ওই জায়গাতেই বারবার আঘাতটা করছে, কারণ ওই জায়গাটা থেকেই রেভলিউশনটা, এই বিপ্লবটা কিন্তু মানে তৈরি হুম। হয়েছে। এটা 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 বলতেই হবে যে এটা এটা একটা ডিজিটাল ওয়ার্ল্ডের আহ, প্রথম কোনো রেভলিউশন মানে বাংলাদেশের মতো জায়গায় এক্সপেরিমেন্ট হচ্ছে বলেও আমি মনে করবো, যেটা মানে আমরা দেখতে পারতেছি। সো ওই জায়গা থেকে আহ, সত্যি কথা বলতে এটা উইটনেস করাটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আজকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যেটা এই হ্যাঁ, ভালো ধরনের হয়েছে একটা স্ট্যাটাসটা। বিপ্লব, এই ধরনের একটা আন্দোলন মানে জীবদ্দশায় দেখে যাওয়াটাই অনেক বড় সৌভাগ্যের। এবং সেই আন্দোলনের সাথে আমরা অনেকে যারা একাত্মতা ঘোষণা করতেছে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যেটা করতে না পারাটাও এক ধরনের মানে ব্যর্থতা, এটা করতে পারাটাও দুর্ভাগ্য। একটা সৌভাগ্যের ব্যাপার আর কি, তাই না? করতে হুম, মানে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা, কারণ একটা জাতির সব সময় বিপ্লব বা মুক্তির সংগ্রামে জাতি নামে না, বা তাকে ওই পিক টাইমে নেওয়া যায় না আন্দোলন বা সংগ্রামের। যখন তোর
আহ, রাজনৈতিক দলগুলা বা যাদের জনপ্রিয়তা অনেক কম, তারপরেও তারা বিভিন্ন সিস্টেমে মানে দেখা যাচ্ছে যে রিপ্রেস করে রাখতে চায়, তখন তাদের বিরুদ্ধে কিন্তু একটা সময় পর পর ওই জনগণ থেকে একটা রিফ্লেকশন আসে, যেটা আমরা দেখতে পারতেছি আর কি, যে ক্ষোভটা, যে আন্দোলনটা, সেটা হয়তো কোটা দিয়ে শুরু হলেও মানুষের জীবনের অন্যান্য যে যত ক্ষোভ আছে, যে না পাওয়ার বেদনাটা এবং মানে শোষিত হওয়ার যে বঞ্চনাটা, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই রিফ্লেকশনটা। হুম অ্যাবসলিউটলি। এটা নিয়ে অনেক আগের থেকে বেশ কয়েকজন, আমিও একটা আর্টিকেল লিখছিলাম ডেইলি স্টার এটার ব্যাপারে। মানে আমরা তুই বাংলাদেশের মানুষ যে রিপ্রেসড, এটার কিছু সাইন পাওয়া যাচ্ছিল এখানে ওইখানে। যেমন 2019 সালে ধর, মানে তোর মানে পেঁয়াজের যখন সংকট হলো, মানুষের প্রচুর মানে কি বলবো কথাবার্তা বলা শুরু করেছে, জাস্ট বিকজ অফ পেঁয়াজের সংকট থেকে মানুষ রাস্তায় নামা শুরু করেছে, এটা নিয়ে প্রচুর হুম সরকার বিরোধী কথাবার্তা শুরু হচ্ছে। আর আমি জিনিসটা বলতেছিলাম, আসলে আমাদের পেঁয়াজের মতো একটা, হ্যাঁ ইটস দ্রব্যমূল্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্রব্যমূল্য, বাট পেঁয়াজের মতো জিনিস নিয়ে এত বেশি হার্ড রিয়াকশন কোত্থেকে আসতেছে? এটা আসতেছে হুম বিকজ বাংলাদেশের মানুষের কোনো অ্যাভিনিউ নেই, কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নেই যেখানে ওরা নিজেদের বাক স্বাধীনতাটাকে রিয়েলাইজ করতে পারবে। এন্ড আমাদের সরকার তখন পর্যন্ত বাংলাদেশ, ইভেন তার কয়েক বছর পর বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারকে মেনে নিছে, চুপ করে সহ্য করছে, টলারেট করছে, বিকজ মানুষের লাইফে স্টেবিলিটি ছিল, মানুষের লাইফে অ্যাটলিস্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ছিল। ওইটা ইজ নো লঙ্গার দেয়ার। ওইটা ওদের বেসিস ছিল, ওইটা তো নাই। আর উল্টা যে কি লেভেলের ক্ষতি করছে, ওইটার ক্ষতিটা আস্তে আস্তে প্রুফ একটার পর একটা বের হইতেছে। তো হুম মানে আমার কথাটা হচ্ছে যে আলটিমেটলি ইকোনমিকই আপনি ডেভেলপ করতে পারেন, হয়তো হাইয়েস্ট 5 বছর করবেন, 10 বছর করবেন, 15 বছর করবেন, একটা পয়েন্টে তো ইকোনমিক ডেভেলপমেন্ট বা আপনার যে মানুষের ইনকাম বাড়াই দিতেছেন, যাদেরকে কোনো মতো টাকা পয়সা খাওয়ায় খুশি রাখতেছেন, ওই টাকাটা একদিন শেষ হয়ে যাবে। টাকাটা সবারই খারাপ টাইম আসে, আপনি যতই ভালো ইকোনমি চালান না কেন, একদিন না একদিন খারাপ টাইম আসবে। আর যখন খারাপ টাইম আসবে, তখন মানুষের আপনার উপর ফেথ থাকতে হবে যে আপনি আর ইউ ফিট ইনাফ অর নট টু রান দ্য কান্ট্রি, এন্ড ইফ ইউ আর নট, দেন ইউ শুড রিজাইন। এন্ড গত এক সপ্তাহে যা হয়েছে, আর ওইটার রেসপন্সে যা হয়েছে, মানে 200, 300, 1000 হোয়াট এভার নাম্বার অফ মানুষ মারছে, ওইটার পরে যে অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কোনো স্টেপ, মানে মুখের থেকে যে একটা, মানে আসলে যে উনি সরি, মানে ওনার যে একটু হাত ছিল, ওনার যে একটা রেসপন্সিবিলিটি, মানে কোনো একটা কথাও যে বের হয় নাই, ওই রেসপন্সটাই আজকে এই যে সেকেন্ড ফেজ অফ রেভলিউশনের রিজন। বিকজ বাংলাদেশের মানুষ বুঝে গেছে ওনাদের আসলে দের ইজ নো সেন্স অফ accountability, no sense of justice left in them anymore. They are rotten to the core, আসলে যেটা হুম আমি বুঝতেছি। আমার একটা ফেভারিট মুভি আছে, যে ভি ফর ভেন্ডেটা। ওইখানে হুম। একটা লাইন ছিল এরকম যে when injustice become law, rebellion becomes duty, and ওইটা আমি মুভিতে দেখছি। আই উড নেভার থিঙ্ক যে এটা আমি রিয়েল লাইফে, মানে তাও আবার আমার দেশের হুম। হুম। মানুষের মধ্যে বাস্তবায়িত হইতে দেখবো। এভরিবডি ইজ কামিং আউট অফ দেয়ার প্লেস, হ্যাঁ, রাস্তায় নেমে যাচ্ছে, হুম। আউট অফ দ্য ডিউটি, রিবেলিয়নের যে ডিউটিটা, মানে ইনজাস্টিসটা হুম। দেখতে দেখতে, হ্যাঁ, যে এখন একটা ডিউটিতে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, তুই দেখবি শুধু এখন আর জেনজিরা নাই, মানে শুধু স্টুডেন্টরা নাই, সব স্তরের মানুষরা, বয়স্ক আঙ্কেলরা, মানে মায়ের বয়সী মানুষজন, হ্যাঁ, অনেকের নামতেছে মায়েরা বাচ্চার রিক্সাওয়ালা সাথে, ভাইরা। হ্যাঁ, রিক্সাওয়ালা ভাইয়েরা, মানে কেউ বাকি নাই, নামতেছে। এবং এভরিবডি ইজ সো হার্ট অ্যান্ড এনরেজড অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট যে মানে তোমরা মাইরে ফেলাইলা কিভাবে, মানে হাউ, কেমনে? হ্যাঁ, হাউ মানে ইজ হাউ দিস ব্রুটাল। পসিবল? হ্যাঁ, আর কি ধরনের ভিডিও গুলা গেছে, এই যে আবু সাইদ এরকম হাত দুই পাশে দিয়ে দাঁড়ায় ছিল, হুম। হ্যাঁ, সেই ওই আবু সাইদের ওই দাঁড়ায় থাকাটাকে আমাদের এক মন্ত্রী বলছে যে সেটা নাকি ড্রাগড ছিল। তো ছেলে ড্রাগ ড্রাগ, ছিল, তা হ্যাঁ, আরেকটা মন্ত্রী আচ্ছা বলতেছে যে ধরে যে নিলাম ড্রাগ ছিল ফর দ্য সেক অফ কনভারসেশন। ড্রাগ এডিক্ট, হ্যাঁ। ড্রাগ মানুষের উপরে কি গুলি করার ল আছে নাকি, কনস্টিটিউশন আছে নাকি ওরা ওরা বাংলাদেশে? ভুলে যায়, বুঝছো? ওরা ইলুশন সেট আপ করছে তো। মানে অনন্ত জলিল একটা কথা বলছিল না, যে একটা মিথ্যা কথা বলতে গেলে আপনার 100টা মিথ্যা হ্যাঁ, কথা দেখ, বলতে হবে। ওইরকম ওইটা, অবস্থা। ওরা মিথ্যা হুম কথার যে একটা জাল, মানে বুঝছো, মানে হুম একটা জাল একটা পেঁচাইছে। ওরা ওই পেঁচানোর মধ্যে ওরা নিজেরাই হারিয়ে গেছে, ওরা বুঝতেছে না কোন মিথ্যা কথার ব্যাকআপ হুম দিতে কি কোন মিথ্যা, কোন কোন সত্যটা বের হয়ে যেতেছে। দে আর আউট অফ কন্ট্রোল। আমার মানে তোর কি মনে হয় যে ন্যারেটিভ তো কোনো মতো কন্ট্রোলে নাই নাকি? মানে দের ইজ নো কন্ট্রোল অফ দ্য ন্যারেটিভ এনিমোর জেনারেল পাবলিকে নাকি? তা বিকজ এখনো যেটা বুঝতেছি, মোস্ট অফ দ্য মিডিয়া তো ধর আওয়ামী লীগের গুণী গায় বা এতদিন গেয়ে আসছে। এবার হুম এখন তো কি মনে হয়, বিকজ আই নো দ্যাট দ্য হিউজ পার্ট অফ দ্য মিডল ক্লাস কিন্তু এক্সেপ্ট, ফেসবুক থেকে নিউজ নেয় না,
ওরা কিন্তু ওই মেইন হ্যাঁ, স্ট্রিম মিডিয়া থেকে নিউজ নেয়। তো ন্যারেটিভের কি মনে হচ্ছে যে এখন আমার কি কন্ট্রোল কতটুকু আছে? আচ্ছা, ন্যা- আরমান শুরু করার আগে আমি জাস্ট একটা মানে পয়েন্ট টু বি নোটেড। তোরা হ্যাঁ ওটা যমুনা বলেন। টেলিভিশনের নিউজগুলো দেখিস, দে হ্যাভ বিন রিয়েলি মানে নিউট্রাল অ্যাবাউট দিস হোল সিচুয়েশন। আমি তোরা লাস্ট 2-3 দিনের নিউজ ফলো করিস যমুনা টিভির ইউটিউবে, হুম দে হ্যাভ বিন রিয়েলি শোয়িং দ্য ট্রু পিকচার। ইভেন মানুষজন যমুনা টিভির সাংবাদিকদের নিয়ে মানে আনন্দ মিছিলও দিচ্ছে, প্রেজ করতেছে আর কি। প্রেস করতেছে। হ্যাঁ, আরমান হুম তো শুরু করে আর কি। তো সাফি যে প্রশ্নটা করলি যে মানে কিভাবে জিনিসটা বা, মানে ন্যারেটিভটা কোথায় যে দাঁড়াচ্ছে, তাই না? আমার কাছে মানে আমি কিন্তু আন্দোলনের প্রথম থেকেই আমি লেখালেখি করতেছি। আমি 6 তারিখ 7 তারিখ থেকেই জুলাইয়ের আমি লেখালেখি করতেছি, যেটা যে একটা যৌক্তিক দাবি, এটা কোটাটা যে যৌক্তিক দাবি এবং এই কোটাটা যে মেনে নিতে হবে, এবং সেটা নিয়ে কেন ঝামেলা হলো এটা নিয়ে আমি অ্যানালাইসিস করতেছিলাম। আমি তো বারবার লিখছি। সো আবু সাইদের কেসে আমরা যদি চলে আসি, মানে প্রথম আবু সাইদের ইস্যুটা থেকেই কিন্তু মানে সারা বাংলাদেশের ছাত্রদের ভিতরে এক ধরনের ক্ষোভ চলে আসে। সো আবু সাইদের বুকে যে গুলি ছোড়ার যে ভিডিওটা আমরা যদি দেখি, মানে যেখানে পুলিশ মানে 10 to 15 মিটার্সের ভিতরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী যে পয়েন্ট ব্ল্যাঙ্কে কিন্তু শুট করছে, তার মানে 2 হাত যখন পেতে দিছে। ওই ঘটনাটা ঘটার পরেই সরকারের কন্ট্রোলে কিন্তু ন্যারেটিভটা ছিল না। হুম তো সরকার কি করছে, মানে উদয় যে কথাটা বললি যে মন্ত্রী বলছে যে ড্রাগ ছিল, মানে ওই মন্ত্রীটা আরাফাত আর কি, সে মানে তা আমার কাছে মনে হচ্ছে যে এই লোকের কাজই হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করা বিভিন্ন স্টাইলে। মানে একটা হুম ছেলেকে পুরো জাতি দেখছে, পুলিশ তাকে গুলি করছে, তুমি সেটার ডেথটাকে তুমি ড্রাগ অ্যাডিক্টের সাথে তুমি মিলাচ্ছ। তাহলে তোমার তাচ্ছিল্যটা কোন জায়গায়, তোমার অবহেলাটা কোন জায়গায়? যে ছাত্রগুলো আন্দোলন করতেছে, তুমি এক মুখে বলতেছো যৌক্তিক দাবি, দ্বিতীয় মুখে তুমি তার প্রতি তাচ্ছিল্য দেখাচ্ছ। তার মানে তখনই স্টুডেন্ট বা বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওরা কিন্তু বুঝে ফেলছে পালসটা, যে এই সরকার যতই মানে আমাদেরকে আশ্বাস দিক তারা এই সমস্যাটা সমাধান করবে না, বা করলেও এটা ঝামেলা লাগায় রাখবে। 18 সালে যখন পার্লামেন্টে প্রধানমন্ত্রী যখন এটা কোটাটা অ্যাবলিশ করছিল, তখন হাতে তালি পর্যন্ত কিন্তু কোনো মেম্বার অফ পার্লামেন্ট দেয়নি। তোরা যদি ভিডিওটা দেখিস, হাতে তালি দিতে নিষেধ করা হয়েছে। তার মানে কি একটা অ্যাঙ্গার থেকে সে সেটা করছিল। এবং পরবর্তীতে এই ঝামেলা ক্রিয়েট হওয়ার পরে ছাত্ররা কিন্তু আর বিশ্বাস করতে চায় নাই। হুম এখন ওটা ইস্যু তো গভর্নমেন্ট সবসময় আপার হ্যান্ডে ছিল, যে যে কোনো টাইমে কিন্তু মানে বল তাদের কোর্টে ছিল, যে কোর্টটা মেনে নিয়ে কিন্তু এটাকে সলভ করে ফেলতে পারতো, আন্দোলনটাকে ট্যাকেল করতে পারতো। বাট যে মেইন জিনিসটা হয়েছে যে মানে অনেকদিন ক্ষমতায় থাকার কারণে এদের ভিতরে এক ধরনের কি বলবো মানে শোষক যে মেন্টালিটিটা, এটা এমন ভাবে এদের ভিতরে ভর করছে যেটা মানুষকে আর মানুষ বলে মানে গণ্য করে না। মানে 2-4টা স্টুডেন্ট মরে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, মানে এটা এটা মানে একটা লিডার হিসেবে একটা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে যেটাকে কেয়ার করবে, এতটুকু সেন্সিবল লিডার বর্তমানে সেখানে নাই। যার কারণে এই পরিস্থিতিটা কিন্তু যখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হুম বলতে কি, আন্দোলন তো ছাত্ররা যাবেই। আচ্ছা, হুম আন্দোলন তো সারা জীবন রোডে হবে, আন্দোলন তো পথঘাটে হবে। আমরা দেখছি না একসময় আওয়ামী লীগকে, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আমি আওয়ামী লীগকে দেখছি রোডে কনসার্ট করতে হরতালের সময়। যে হরতাল হতে পারবে না তার মানে কি, আন্দোলন তো সবসময় 69-এর গণ অভ্যুত্থান যদি আমরা বলি, আমরা 90-এর গণতান্ত্রিক আন্দোলন, সব আন্দোলন রোডে হয়েছে। ছাত্ররা দাবির জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে করতে পারে। তার হুম জন্য তো তুমি তাকে রাবার বুলেট তুমি যদি নামও দাও, তুমি যে আমি রাবার বুলেট ছুটতেছি, টিয়ার শেল ছুটতেছি, এটা কোনো সভ্য দেশে তো হতেই পারে না। কিন্তু তারপরও এই জিনিসগুলো কিন্তু শুরুই হয়েছে মানে সরকারের যে প্রণোদনা, আমি বলবো যে বারবার এই যে মানে বিভিন্ন মানে সহযোগী সংগঠনকে নামায় দেয়া, পুলিশকে হুম চার্জ করতে বলা, এই জিনিসটা একটা জনগণের যে ক্ষোভটা তৈরি হয়েছে। মিডিয়া প্রথম দিকে আমি বলবো যে বায়াস ছিল, কারণ মিডিয়া বহুদিন ধরেই বিক্রি হয়ে গেছে বাংলাদেশের। কিন্তু লাস্ট 2 দিন যদি আমরা দেখি, মিডিয়ার টোনটা কিন্তু একটু চেঞ্জ, চেঞ্জ হয়েছে। হ্যাঁ মিডিয়ার টোনটা চেঞ্জ হচ্ছে। সো মিডিয়া এখন একটু ফেয়ার নিউজ করা ট্রাই করতেছে। বাট এতদিন ধরে মানে কি বলবো, উম, মানে যেভাবে তারা বিভিন্ন জিনিসকে বায়াস্ড করে করে নিউজ করছে, জনগণ যে সঠিক তথ্যটা পাওয়ার কথা তারা কিন্তু কখনোই পায় নাই। আজকে আলুর কেজি 60 টাকা, এখন কিন্তু আলুর সিজন নাকি, বেগুনের কেজি 70-80 টাকা, যে জিনিসটা আমার দেশেই হচ্ছে। মানে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষ অতৃষ্ট, 3.5 কোটি মানুষ বেকার। হুম সো এই জিনিসগুলো তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শাফি, ডোমেস্টিক পলিটিক্সে মনে কর যে অনেকদিন ধরে আওয়ামী লীগ গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে আন্দোলনকে দমানো হবে, কিভাবে মানে তারা বিভিন্ন সময় কিন্তু বিরোধী দলের রাজনীতিকে দমন করছে, এবং পরবর্তীতে বিভিন্ন আন্দোলনকে তারা এই বিরোধী দলের যে ট্যাগ লাগায় দেয়,
মানে তোর এই যে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলি বা আমরা ইন্ডিয়ার মতো যে পাওয়ারফুল কান্ট্রি বা ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি, এদের কাছে একটা ডিফারেন্ট ন্যারেটিভ দেওয়ার ট্রাই করে। এবার এই সিচুয়েশনটার কি অবস্থা আর কি? এবারে সিচুয়েশনটা কিন্তু কাজে আগের মতো দিচ্ছে না, আগের মতো দিচ্ছে না বিকজ একে তো আমেরিকার তো তোর মানে উই নো আমেরিকা অলরেডি ধর একটু হাতানো শুরু করছিল, পরে ইন্ডিয়া থেকে ব্যাকআপ, ইন্ডিয়ার ব্যাকআপ দেখে পরে চলে গেছে ইন্ডিয়ার সাথে চুক্তি করে, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ তোমার ব্যাপার। কিন্তু আমি আজকে একটা টুইটারে একজন মানে একটা আমেরিকান এক্স কংগ্রেসম্যান নাকি এক্স কংগ্রেসম্যান নাকি এক্স পলিটিক্যাল সায়েন্টিস্ট, আই ডোন্ট রিমেম্বার, বাট ওনার একটা মানে স্ট্যাটাস পড়তেছিলাম, উনি বলতেছিল যে একটা সময় ছিল যে বাংলাদেশের মিনিস্টাররা, বাংলাদেশের আমলারা যখন আমেরিকা যাইতেন, মানে ওদের মেম্বার অফ কংগ্রেসের সাথে মানে আওয়ামী লীগের সিনিয়র লিডাররা যখন যাইতেন আমেরিকায় কোনো একটা প্রোগ্রামে বা কিছু একটা স্টেট লেভেল প্রোগ্রামে, তখন কংগ্রেসের মেম্বাররা নাকি ওদেরকে শোল্ডার টু শোল্ডার একটা একটা ভাব দিত, দে ইউজ টু হ্যাং আউট টুগেদার বিকজ ওদের একটা কমন এজেন্ডা ছিল যে গ্লোবাল ওয়ার অন টেরোরিজম, ইসলামিস্টদের দিকে আমরা ভাই ভাই ব্রাদার টাদার। কিন্তু ওই সেম মেম্বার অফ কংগ্রেস যারা আওয়ামী লীগের মানে ধর সিনিয়র লিডারদেরকে বা আওয়ামী লীগদেরকে আমলাদেরকে একসময় আম, ঘাড়ে ঘাড়ে মিলাই থাকতো, ওইসব গুরুত্ব দিত লিডাররাই, আর কি, হ্যাঁ। ওইসব মেম্বার অফ কংগ্রেসরাই এখন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আওয়ামী লীগের ব্যাপারে। তোরা আজকে খেয়াল করছে দেখোস না আমি জানি না, বাট 22টা মেম্বার অফ কংগ্রেস একটা খুবই স্কেদিং একটা লেটার লিখছে তোর সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিংকেনকে, জো বাইডেনের। সেক্রেটারি অফ স্টেট হচ্ছে জো বাইডেনের ফরেন মিনিস্টার, ওকে একটা লেটার লিখছে যে বাংলাদেশের হিউম্যান রাইটস কন্ডিশন নিয়ে দে আর এক্সট্রিমলি ওয়ারিড। মানে শেখ হাসিনার মানে অটোক্রেটিক মানে ডিক্টেটরশিপ যে মানে একটা ডিক্টেটর হয়ে যা যা করছে ওগুলো সবকিছু কন্ডেম করছে, কন্ডেম করে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলছে। দিস ইজ আ ভেরি স্ট্রংলি ওয়ার্ডেড লেটার। 22টা মেম্বার অফ কংগ্রেস একটা জয়েন্ট লেটার লেখা সেক্রেটারি অফ স্টেটকে, দিস ইজ দ্য রেজাল্ট অফ অনেক দিনের লবিং। কাদের থ্রুতে জানোস? বিএনপির লবিং। তো আমেরিকান বাংলাদেশি আমেরিকান সিটিজেন বাংলাদেশি যে ডায়াসপোরা আছে আমেরিকা, যারা টাইম স্কোয়ারে মানে এতদিন ধরে প্রোটেস্ট করতেছে, দে কেম টুগেদার এন্ড দেন দে আর দ্য ওয়ান হু লবিড দিস মেম্বার্স অফ কংগ্রেস টু এন্ড এফেক্টিভলি চেঞ্জ দ্য ন্যারেটিভ। বুঝতে নিউজ মিডিয়া পারছি। যে বিক্রি করছে এটা তো উই নো, বাট আসল মানুষ মানে বাংলাদেশি ডায়াসপোরা যে কিভাবে একসাথে হয়ে দে ব্রট টুগেদার দিস মানে কি বলবো চেঞ্জ অফ ন্যারেটিভ ইজ ইনক্রেডিবল। বাট এখানে ইউরোপ, এখানে সাফি হ্যাঁ, একটা জিনিস কি, আমি একটু তোকে থামাই, যেখানে আসলে আমেরিকার থেকে মানে ইন্ডিয়ার রোলটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা আমরা বারবার দেখতেছি যে ইন্ডিয়া আহ, মানে নিউ দিল্লি অনেক দিন ধরে হেল্প করতেছে, বা বিভিন্ন ধরনের মানে পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য তারা এখানে তাদের দেশে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস চালালেও এখানেও একটা মানে ওই ধরনের সুযোগ দিচ্ছে না। কিন্তু আসলে এখানে ইন্ডিয়ার গেমটা এখন কি হতে পারে, মানে হোয়াট ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি থিঙ্কিং, মানে তোর কি ইন্ডিয়ার মনে গেম হয়? হচ্ছে ইটস সিম্পল এজ দ্যাট। তো মোটামুটি বাংলাদেশে আজ পর্যন্ত যে সরকারই আসছে 1971 থেকে, যে তুই শেখ মুজিব ধর বা এরশাদ ধর বা বিএনপিও ধর, এভরি ওয়ান অফ দেম কেম টু পাওয়ার থ্রু সাম কাইন্ড অফ এন এগ্রিমেন্ট উইথ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। একটা হয়তো আওয়ামী লীগ হয়তো পুরো বেচেই দিছে দেশটাকে, বাট অন্যান্য গভর্নমেন্টের হয়তো একটা কো এক্সিস্টেন্স একটা আর্গুমেন্টে আসলে মানে একটা এগ্রিমেন্টে আসে, ঠিক আছে আমরা পাওয়ারে থাকবো, তোমরা আমাকে ওই ব্যাকআপ দিবা, আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে, তোমরা আমাদের সাথে বেশি ঝামেলা করবে না, and we will give you some things in return. There's always some kind of an agreement because ইন্ডিয়ার সাথে তোর ওই ডিলটা করতে হবে। ইন্ডিয়া ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট আস বিকজ বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি কান্ট্রি ওদের এত বড় একটা ল্যান্ড বর্ডারের পাশে আছে, দে অলওয়েজ দে কিপ আ ক্লোজ লুক। তো ইন্ডিয়ার সাথে সবসময় সব সরকারি কোন একটা এগ্রিমেন্ট আছে। এখন ইন্ডিয়া ফর দ্য পাস্ট 15-16 ইয়ার্স ডিসাইড করছে যে আওয়ামী লীগকে আনইকুইভোকাল সাপোর্ট দিবে, মানে খুবই একদম 100% ব্যাকআপ দিবে, বিকজ আওয়ামী লীগ বিএনপি কে এক ফোঁটা বিশ্বাস করে না। সরি, ইন্ডিয়া বিএনপি কে এক ফোঁটা বিশ্বাস করে না, সো দে ডিসাইডেড আওয়ামী লীগকে পাওয়ার রাখবে বিকজ আওয়ামী লীগ আমাদের, আর বিএনপি ওদের সাথে একটু ঝামেলা করছিল ইন দ্য লাস্ট টাইম। সো এখন, তো মাই পয়েন্ট ইজ দে উইল অলওয়েজ পুট সামওয়ান ইন পাওয়ার যেটা ওদের ইন্টারেস্টটাকে সামহাও সার্ভ করবে। আওয়ামী লীগ এখন ওদের ইন্টারেস্টটা সার্ভ করতেছে, তাই আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে। বাট একটা পয়েন্টে, এন্ড এটা কালকেও হতে পারে, পরশুদিনও হতে পারে, এক মাস পরে হতে পারে, একটা পয়েন্টে দে উইল ডু আ প্রফিট কস্ট অ্যানালিসিস। ওরা এখনো অলরেডি করতেছে, এন্ড দেন ইভেনচুয়ালি দে রিয়েলাইজ যে আওয়ামী লীগকে ব্যাকআপ দেওয়াটা ওদের জন্য কস্ট বেশি, প্রফিট থেকে কম। ওদের কস্ট বেশি, প্রফিট কম। এন্ড ওয়েন দে রিয়েলাইজ তখনই ওরা ব্যাকআপ সাপোর্টটা কমাই দিবে। এখন আমাদের অ্যাজ জেনারেল সিটিজেন্স, স্পেশালি আমরা যারা প্রবাসী আছে, আমাদের দায়িত্ব হচ্ছে ইন্ডিয়াকে বোঝানো যে তোমার কস্টটা অনেক বেশি আওয়ামী লীগকে সাপোর্ট করা। এন্ড ওয়ান অফ দ্য ওয়েজ ইজ দ্যাট পুরো ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি যেসব দেশগুলো আছে ওদের থ্রুতে ইন্ডিয়াকে ডিপ্লোম্যাটিক প্রেশার দিতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং। এছাড়া ইন্ডিয়া তো ধর দেখতেছে যে বাংলাদেশের মতো জায়গায় হুম হুম। ইনস্টেবিলিটি ওদের কোনো মতে সহ্য করা পসিবল না, বাংলাদেশের মতো জায়গায় সিভিল ওয়ার হলে ওদেরও সমস্যা হবে। দে হ্যাভ প্লেন্টি অফ থিংস টু ওয়ারি অ্যাবাউট।
বাট ডিপ্লোম্যাটিক প্রেশারটা যখন বাড়ানো হবে, দেন একটা পয়েন্টে ওদের কস্টটা বেশি হয়ে যাবে, এন্ড দেন দে উইল ইভেন্চুয়ালি স্টপ গিভিং সাপোর্ট। এন্ড আই এম শিওর দে আর অলরেডি থিঙ্কিং অ্যাবাউট ইট। আগে ধর এক মাস আগে ধর মোদির হয়তো মাথায় চিন্তাও আসতো না যে হ্যাঁ, এনি অল্টারনেটিভ টু আওয়ামী লীগ, বাট নাও দে আর থিঙ্কিং অ্যাবাউট ইট, এন্ড দ্যাট ইজ প্রগ্রেস। তো মানে বলা যায় যে অনেকটা ইন্ডিয়ার ব্যাকআপেই এই সরকার টিকে আছে, এন্ড ইফ দে এটা তো, ডোন্ট হ্যাঁ। গেট এনাফ ব্যাকআপ, দেন ইট উড বি এ ডিজাস্টার, রাইট? মানে যদি আমি অ্যাকচুয়ালি ভেরি মানে জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, মানে আমার কাছে অ্যানালাইসিসটা শুনে এরকমই লাগতেছে আর কি। হ্যাঁ, এখন আই হুম। থিংক শেখ হাসিনা ওর নিজের আর্মড ফোর্সেস থেকে ইন্ডিয়াকে বেশি ট্রাস্ট করে। আই থিংক সো। আই হ্যাঁ, থিংক আমি ও, মানে আই ডোন্ট নো ইটস রিউমার্স অর নট, বাট আমি অনেক পোস্ট দেখতেছি বিভিন্ন যে র এজেন্টরা নাকি বাংলাদেশে ইনফিলট্রেট করছে এন্ড র এজেন্ট অনেক আছে তো, র ধরনের। এজেন্ট হুম শেখ হাসিনার পিএস দের মধ্যে কিছু র আছে, ডিজিএফ এর র আছে। হুম হুম দেখ মানে র ইজ এন ইন্টেলিজেন্স এজেন্সি। ইন্টেলিজেন্স হুম এজেন্সি বাংলাদেশ, ইন্ডিয়ার মতো ইন্টেলিজেন্স, ইন্ডিয়ার মতো দেশে ইন্টেলিজেন্স আছে, বাংলাদেশে অবভিয়াসলি দে উইল ট্রাই হুম টু হুম ডু স্পাইং। এখন তুই স্পাই করতেছে, দে আর ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট, এটা ওইটা। র হয়তো পাঠাইছে কিছু হুম, বাংলাদেশের মানুষের উপর অ্যাটাক করার, বাট আই ডোন্ট থিঙ্ক ফার্স্ট অফ অল মানুষ মারার জন্য ওদের র দরকার ছিল। আর র এক্স্যাক্টলি। আসলেও বা কি, হুম বাংলাদেশের হুম মানুষ ছাত্রলীগকে যেভাবে পিটাইছে, পুলিশকে যেভাবে পিটাইছে এই স্বৈরাচারের হুম। বিরুদ্ধে, র কে ওভাবে পিটাবে? না আমি একটা মজার, আচ্ছা এই সময় মজার টার্ম, হুম। ইন্টারেস্টিং একটা ট্রিভিয়া পড়তেছিলাম যখন জার্মানি ইয়া হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার হারছে, and যখন জার্মানিকে পুনঃ স্থাপন করা হচ্ছে, রিহ্যাবিলিটেশন, তখন জার্মানির একটা প্রোগ্রাম ছিল, ওইটা হলো জার্মানিকে ডিনাজিফাই করা আর কি, ঠিক আছে? মানে যত ধরনের নাজি প্রোপাগান্ডা বা যত সেন্টিমেন্ট যেগুলো আছে, এগুলো জার্মানির কনস্টিটিউশন বল, জার্মানির মানে পুরা ইয়া থেকে, জার্মানির পুরা পলিটিক্যাল মুভমেন্ট থেকে, ন্যাশনালিজম থেকে এই জিনিসটাকে যতভাবে পারা যাক সরে আসা। হ্যাঁ, হুম। সো এই যে আমাদের ছাত্রলীগ যে মানে ইয়াটা চালাইলো, হ্যাঁ, হুম। ছাত্রদের উপরে যেটা চালায় গেল গত 15 বছর ধরে, হ্যাঁ, হুম। আমি অ্যাজ এ সিটিজেন আই উড সে যে বাংলাদেশকে ছাত্রলীগিফাই করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এইটা মানে সবার আগে মানে শুরু করতে হবে, এন্ড এটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হ্যাঁ, এ, মানে যার কাছে যাবি, এই মানে ছাত্রলীগকে এমন ভাবে কালার করা হয়েছে হুম। পুরো ওয়ার্ল্ডের কাছে, প্লাস ইয়ের কাছে। আই ডোন্ট নো যারা এখনো ছাত্রলীগ করে বা ছাত্রলীগ নিয়ে এখনো বলতেছে যে সমন্বয়কদের ঢাকা থেকে বের হইতে দিবেন না, ওদেরকে ধরা হবে, ধরে ধরে মারা হবে, এইগুলো যে বলতেছে, হ্যাঁ, ডু দে এভার মানে চিন্তা করে যে ওদের কি অবস্থা হবে যখন অ্যাকচুয়ালি এরকম মানে ইন্ডিয়ার ব্যাকআপটা আসা বন্ধ হয়ে যাবে, যখন বিগ বিগ কি প্লেয়াররাই পালানোর জায়গা পাবে না, হ্যাঁ, তখন ওদের কি হুম। অবস্থা হবে? মানে এইটুক তো মানে সেন্স বা কমন সেন্স থাকা উচিত, মানে এইটুক সেন্স অফ ইয়াটাও কি নাই মানে ওদের? হোয়াট ইজ রং উইথ দ্যাট? আসলে জীবিকা হয়ে গেছে তো হ্যাঁ, তোদের, মানে হ্যাঁ আমার। হাউ হাউ ডিড ইউ বিকাম এ গালি? মানে দোস্ত, এটা হোয়াট হয়েছে কি, দ্য এটা রেপুটেশন ইউ এটা একটা বিল্ড? এটা একটা একটা স্কিম, একটা প্রজেক্টের মতো আমি তোকে বলি। এই হুম পলিটিক্যাল পার্টি তার স্টুডেন্ট উইংকে মানে হুম টাইম টু টাইম কিভাবে ইউজ করে, মানে একটা তোর একটা বাবলের ভিতরে নিয়ে আসে। মানে একটা ছেলে যখন কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে যায়, বা যখন মানে শহরে যায় গ্রাম থেকে, তার এই যে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশনের ক্রাইসিস থাকে, তার বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধার যে ক্রাইসিসগুলা সিন্ডিকেট করে মেনটেন করে রাজনৈতিক দলের এই স্টুডেন্ট উইংগুলা, হুম। তখন একটা ছাত্র দেখা যাচ্ছে যে গ্রাম থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রুমের জন্য হলেও কিন্তু সে ছাত্র রাজনীতি করতে বাধ্য হয়ে যায়। তখন এই যে ফিকশনাল রিয়ালিটিগুলো ঢুকানো শুরু করে, হুম বিভিন্ন ধরনের কনফিডেন্স, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা মেশিন, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের যে বিকল্প নাই যে কথাটা, তারপরে মানে এই ধরনের মানে জিনিস এদেরকে এমন ভাবে খাওয়ানো হয় হুম যে এরা বাইরের পৃথিবীটা বা বাইরের একটা জগতের যে মানে মনোভাবটা, সেটা সম্পর্কে এদের কোনো আইডিয়া থাকে না। আইডিয়া থাকে না। হুম অর্থাৎ এর নিউজ ফিডে 24 ঘন্টা দেখতেছে যে এটা আমাকে সরকার এটা ভালো করতেছে, সরকার ওটাকে ভালো করতেছে, সরকার রাইট কাউকে মারে নাই, জামাত শিবির মেরে ফেলতেছে, সে হেলিকপ্টার থেকে পানি মারতেছে। সো এরা এগুলো বিলিভ করা শুরু করে যে এটা ট্রু। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে যে এদেরকে কনফিউজড করে এদেরকে এক্সপোজড করে ফেলছে, যার কারণে এরাও আর কি এই ধরনের মানে এরাও তো আমাদেরই বাইরের কেউ না, রাইট? এরাও দ্যাট দ্য সেম বাংলাদেশের ওইটাই। মানুষ। হুম। একটা ইয়াং জেনারেশনকে রাজনৈতিক লোভ দেখায়, হুম
এবং প্রতিদ্বন্দ্বী না থাকাতে সবাই এক দলের রাজনীতি করতে চায়, তখন অপরাধটাও করতে করার স্পর্ধা বেড়ে যায়, যে আমার তো হুম অ্যাকাউন্টেবিলিটির জায়গা নেই। তখন একটা হুম দেশের তরুণ প্রজন্মকে একটা রাজনৈতিক ব্যানারে নিয়ে এসে শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড, শুধুমাত্র তাদের মানে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় ব্যবহার করে। এটা আমি বারবার, আমি কিন্তু একই সাথে এডুকেট করার জন্য যারা রাজনীতি করে, ছাত্র রাজনীতি, যে ভাই তুই ছাত্র হয়ে আর এক ছাত্রের গায়ে হাত দিতে পারিস না। এই অধিকার তোকে রাষ্ট্র দেয় নাই, সভ্যতা দেয় নাই, প্রকৃতি দেয় নাই, কেউ তোকে এই অধিকার দেয় নাই। এইখানে ছাত্র রাজনৈতিক সংগঠনের কাজ হবে ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ানোর। সরকারের পা চাটলে সেই ছাত্র রাজনীতি বাংলাদেশে কোনো জায়গায় কখনোই দরকার নেই। এবং প্রতিটা ক্যাম্পাসে, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অন্তত ক্যাম্পাসে কেউ রাজনীতি করতে পারবে না, কারণ ক্যাম্পাস জনগণের ট্যাক্সের টাকায় চলে। এটা হুম রাষ্ট্রের মানুষ ডিসিশন নেবে যে এখানে ছাত্র রাজনীতি হবে কি হবে না, তাই না? সেটা হুম জনগণের ডিসিশন নিতে হবে। এখানে সরকার ইচ্ছা মতো বা যে রাজনৈতিক দল থাকবে সেই ধরনের কিছু করতে পারবে না। যাই হোক, যেটা পয়েন্টটা হচ্ছে কি, কি বাংলাদেশের মানুষ জেনারেশন, একটা জেনারেশন, দুইটা জেনারেশন ভোট দিতে পারে না, বা তারা এই যে মত প্রকাশ করতে পারে না, বা এই যে তাদের কোনো মানে হুম প্রপার একটা পার্টিসিপেটরি পলিটিক্যাল প্রসেস নাই, ইলেকশন প্রসেস নাই, এইটার যে টোটাল ক্ষোভটা। এবং মানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, মানে যেভাবেই ক্ষমতায় থাকুক, মানুষ তো কিন্তু এতদিন রাস্তায় নামেনি। কিন্তু আজকে যদি যার পেটে লাথি পড়ে, তার বৈষম্যের আচরণের শিকার হয়, আজকে সে, তার একটা ফ্যামিলি আছে, তাই না, তার মানে তার তার বাচ্চা আছে, তার বাবা মা আছে, হুম তারাও তো রাষ্ট্রে, তার মানে এটা মানুষের কোন জায়গা থেকে ক্ষোভটা আসে, তাই না? এতদিন তো স্ট্রিট কন্ট্রোলে ছিল, যেভাবে হোক সে ক্ষমতায় থেকেও স্ট্রিট কন্ট্রোল করতে পারছে। কিন্তু আজকে স্ট্রিট কন্ট্রোলে নাই, পিপল আর নট, মানে কি বলবো, তোমাকে আর চাচ্ছে না, তোমাকে তোমার বুঝতে হবে। এই পাবলিক পালসটাই কিন্তু বারবার, আওয়ামী লীগ বোঝা তো দূরের কথা, আওয়ামী লীগ ওই রাজনীতিতেই নাই। হুম আমার কথা হলো, হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমরা এই কয়দিন আগে, এই অল্প কিছুদিন আগে প্যালেস্টাইনকে নিয়ে এত প্রোটেস্ট করলাম সবাই কান্ট্রি ওয়াইড, যেহেতু আমাদের মুসলিম সেন্টিমেন্ট বল, হিউম্যানিটেরিয়ান ইয়াতে বল, বাচ্চা মারতেছে, নিরীহ ছেলে মেয়েদের, ইয়াং পোলাপানদের মারতেছে, যাকে তাকে বাড়ি ছাড়া করে দিচ্ছে, এগুলো নিয়ে ইয়া করলাম, বয়কট করলাম, কত পণ্য কত কিছু। সেই জিনিস কেমনে আমাদের দেশে হয়, তারপর একটা স্বাধীন দেশে নিজের মানুষের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মরে যাচ্ছে। হ্যাঁ, জানলার পাশে দাঁড়াইলে সেখানে গুলি লেগে মরে যাচ্ছে। এখন এত গুলি কার কাছে আছে? এত গুলি তো বিএনপি জামাতের কাছেও নাই, ছাত্রদের কাছেও নাই। এত গুলি কই কই থেকে আসে? এত ওইটাই গুলি তো। চালানোর পারমিশন দেয় কারা? আপনারা বলেন যে আপনারা সব পাওয়ার আপনাদের কাছে, আহ, মানে সবকিছু আপনারা ভালো মতো কন্ট্রোলে রাখেন, আন্ডার কন্ট্রোলে রাখেন, তাহলে হু ইজ রেসপন্সিবল ফর দিস? হুম হুম। না, হ্যাঁ। একটা একটা ন্যারেটিভ চুজ করেন। একে বললেন যে হুম, আপনাদের হাতে স্টেবিলিটি, আপনাদের হ্যাঁ হাতে কন্ট্রোল, আবার আরেকটা হাতে বলতেছে ওরা সবকিছু করতেছে, ওরা গুলি ওরা গুলি করে, মানে হ্যাঁ বিএনপি জামাত নাকি গুলি করে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। হ্যাঁ, তো ঠিক বিএনপি আছে, জামাতের কোনটা? কাছে এত গুলি কই আসলো? দেখেন, আপনাদের তাহলে তাহলে হ্যাঁ, আপনাদের ল এনফোর্সমেন্টের মানুষরা কি ওদেরকে করতেছে কেন তাহলে? কন্ট্রোল করতে তাহলে তো পারতেছে না? আপনাদের কন্ট্রোল নাই, সে ইদার 16 আপনাদের বছর কন্ট্রোল ধরে নাই। হ্যাঁ 16 বছর হ্যাঁ ধরে জামায়াত ইসলামকে মুলাঝুল এমন একটা দোকান হিসেবে রাখছে, যে জামাতকে হ্যাঁ ব্যবহার করে রাজনৈতিক যত হ্যাঁ অপকর্ম আছে সেটাকে জাস্টিফাই করার জন্য। তাহলে তুমি জামাতকে নিষিদ্ধ কেন করলে 16 বছর পরে? ওয়াই ডিডন্ট ইউ ডু ইট? ডু ইট তুমি তোমার টু প্রথম থাউজেন্ড 1-2 বছরে, বা টু হ্যাঁ থাউজেন্ড হ্যাঁ থার্টিনে যখন কাদের মোল্লার বিচার হয়েছে তখন কেন করনি ব্যান্ড হিসেবে? তুমি ইচ্ছা করে এটাকে রেখে দিছো, যে কখন তুমি এটাকে টুল হিসেবে ইউজ করতে পারবে, একটা পলিটিক্যাল পার্টিকে তুমি ব্যান্ড করে দিয়ে হ্যাঁ। তুমি এটাকে হুম। টুল হিসেবে ইউজ বাট করার জন্য। তুমি আনফরচুনেটলি জামাতকে একটু কেন বেশি কেন করো নাই? আগে আগে যখন দেরি হয়ে কিছু গেছে একটা না। জামাতরে একটা কি থাপ্পড় হয়েছে, মেরে ওরা দুইটা কয়েক কয়েক ঘন্টা ইয়ার মানুষ করতেছে। কথাবার্তা বলছে ইন্টারন্যাশনাল নিউজে, এখন নো ওয়ান, এভরিওয়ান ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট শিবির ইজ দোস্ত, ব্যান। দিস ইজ দ্য। বিএনপি বিএনপি কখনো একটা আন্দোলন লাস্ট 15 বছরে ভালো করে অ্যারেঞ্জ পর্যন্ত করতে পারেনি, বড় আন্দোলন। হ্যাঁ জামাতের উপরে যে পরিমাণ চলছে, মানে অ্যারেস্ট চলছে, বা বিভিন্ন ধরনের নির্যাতন চলছে, ওদের অলরেডি মার্কেট আউট। জামাত কিন্তু রেজিস্ট্রেশনও বাতিল। এবং হ্যাঁ বাংলাদেশের প্রগতিশীল মানুষ আর ধর্মভিত্তিক রাজনীতি মেনেও নিবে না, এটাও বাংলাদেশের মানুষ এখন জানে কম বেশি। হুম সুতরাং জামাত মার্কেটে কয়জনই বা আছে? আর কথা হচ্ছে, থাকলেও তো সেটা তোমার ব্যর্থতা, তুমি যদি তাকেই দোষ দাও। হুম। তুমি কি হুম। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, দেশ কন্ট্রোল আছে তোমার, 15 বছর ধরে জনগণ নাকি? পাওয়ারে থেকে কেমনে ওরা এখনো এত সাহস পায় এত কিছু করার? হ্যাঁ, এটা, এই মানে গল্প ওরা। আর খাচ্ছে না মানুষ, এই গল্প আর হুম। খাচ্ছে না, এগুলা অনেকদিন ধরে খাওয়ানো হয়েছে। আমি মানে বুঝলাম না যে মানে মানুষ প্রোপাগান্ডাও আপডেটেড করে, এরা একই জিনিস খাওয়ানো ট্রাই করতেছে। কিন্তু দেশের মানুষের হুম প্রবলেম তো আরেকটা জায়গায়, দেশের মানুষের প্রবলেম তো অন্য জায়গায়। না। আর গণতান্ত্রিক দেশে বিরোধী যারা রাজনীতি করে ওরা বিভিন্ন আন্দোলনের সাথে মানে সংযুক্ত হবে। এটা আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগও সেম একই কাজ করতো। মানে এমন একটা ভাব যে দেশের সরকার পতনের আন্দোলন কেউ করতে পারবে না, কেন? একটা গণতান্ত্রিক দেশে সরকারের পতন হইতেই পারে, আজব। মোস্ট অফ দ্য সরকার পতন। ডেমোক্রেটিক কান্ট্রি সরকার পতনের আন্দোলন হইলে সরকার এভাবে গ্যাস লাইট করে পুলিশ লাগে না, অ্যাটলিস্ট ফার্স্ট দে ডু ইজ দে টক অ্যাবাউট ইট, এন্ড দেন ওয়ার্স্ট কেস সিনারিও দে রিজাইন।
তোমার তো ওগুলো কিছুই দেখলাম না একটা তোমাদের মধ্যে। মন্ত্রী, একটা মন্ত্রীকে রিজাইন করানোর মতো ক্যাপাবিলিটি নাই। তার মানে কি তারা কোনো ধরনের দায়বদ্ধতা মানে নিবেই না, যে এই যে এতগুলো মানে মার্ডার হইলো দেশে, মানে কি পরিমাণ ফুটেজ আসছে, মানে নিজের স্বজাতিকে কেউ এভাবে মারে না। পৃথিবীর মারে, কোনো স্বৈর শাসক তার নিজের জাতিকে এভাবে মারে নাই, খুব কম ম্যাসাকার করছে আর কি নিজের খুবই কমই জাতিকে। হয়েছে, হয়তো হ্যাঁ। অন্য জাতিকে, অন্য ধর্মের মানুষকে ম্যাসাকার করছে, বাট নিজের স্বজাতির মানুষকে এভাবে কেউ মানে এত ব্রুটাল কেউ হইতে পারে না। তাহলে বাংলাদেশে এবং কি মানে আর সবাই হলো সেকেন্ড ক্লাস সিটিজেন, আর মানে শুধু যারা সরকার দলীয় এরা হলো ফার্স্ট ক্লাস সিটিজেন, এরকম কিছু এই জন্য এরকম এইখানে মারা হচ্ছে? ব্যর্থতা আছে আমাদের অ্যাডমিনেও অনেক ব্যর্থতা আছে, মানে আমাদের আমলারা অনেক বেশি কোজি হয়ে গেছে উইথ দ্য গভর্নমেন্ট, যার কারণে দীর্ঘদিন এরাও বিভিন্নভাবে মানুষের যে, মানুষকে সার্ভ করতে তো একটা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে, সেটাও হুম অ্যাডমিনিস্ট্রেশন লোকজনগুলোকে করাপ্ট করে ফেলছে আসলে। আমি আজকে একটা থিওরি দেখতেছিলাম যে একটা মানে একটা দল জনপ্রিয় না হয়েও কিভাবে রাষ্ট্র চালায়, মানে এটা তো একটা কোয়েশ্চেন না? তো একটা দল এত ফাক আপ করছে এইভাবে, তারপরেও তারা কিভাবে ক্ষমতায় টিকে আছে। তখন একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি ব্যাখ্যা করলো যে এই ধরনের পলিটিক্যাল পার্টিগুলো দুইটা মানে সিস্টেম ফলো করে। একটা হচ্ছে তোর মানে RSA, রিপ্রেসিভ স্টেট, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, আর একটা হচ্ছে তোর ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, ঠিক আছে? হুম। মানে প্রশাসন, মিলিটারি, প্রতিরক্ষা দিয়ে দামায় রাখতে চায়। আর ইডিওলজিক্যাল রিপ্রেশন। যে স্টেট অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে তোর যে সাংবাদিক, বুদ্ধিজীবী, মানে এদেরকে দালাল বানায় ফেলে। হুম 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 সো মিডিয়া, মানে যে কথা বলবে, জাস্টিস মানে ল ডিপার্টমেন্ট থেকে শুরু করে রাষ্ট্রের যারা সিভিল সোসাইটি বলে, সুশীল সমাজ, এদেরকে দালাল তৈরি করে ফেলে। তখন হয় কি, কোনো ধরনের আর কোনো চ্যালেঞ্জ করার কোনো আলোচনা তৈরি হতে পারে না। আর এই হুম পাশে তোর হচ্ছে গিয়ে স্টেটের যে বাহিনী থাকে প্রতিরক্ষা, সেটা জনগণের টাকার বাজেট দিয়ে, আমাদের প্রতিরক্ষা বাজেট নাকি আমাদের স্বাস্থ্য বাজেটের থেকেও বেশি, 5.5%, ঠিক আছে? যেখানে হেলথ বাজেট 5%। তার মানে আমার স্বাস্থ্যর থেকে প্রতিরক্ষায় তুমি খরচ করতে তো বেশি, এবং সেই প্রতিরক্ষা বাহিনী আমার প্রতিরক্ষা দিতে ব্যর্থ, এবং এমনকি সে আমার শাসক হয়েও শোষকের ভূমিকায় সে মানে তার চেহারা দেখাচ্ছে। হুম। তুমি ইদার প্রোটেক্ট করতে পারো না, বা তুমি ইউ আর দ্য ওয়ান হু মার্ডার্ড। ইদার ওয়ে ইউ শুড রিজাইন। তোমার তো এখানে আর কোনো ইদার ওয়ে আর মানে এটা আগে তুমি ব্যর্থ, তুমি পারবা না, তোমার আস্থা নেই, মানে একটা নো কনফিডেন্স চলে আসছে সবার উপর, তাই না? হুম আর হুম। এখন ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত কিন্তু কয়েকটা ডিল হোল্ড করছে যে হিউম্যান রাইটস এর এত বেশি মানে 400 মিলিয়ন ডলারের রিনিউয়েবল এনার্জি একটা ডিল আহ, হওয়ার কথা ছিল, ওই ডিলের হুম নেগোসিয়েশন ওটা পিছাইছে। এন্ড ইউর যে কমিশন, ইউর প্রেসিডেন্সি নাকি কমিশন, আই ডোন্ট রিমেম্বার, বাট একটা হাই লেভেল অফিসিয়াল একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিছে যে বাংলাদেশের হিউম্যান রাইটস নিয়ে স্ট্রং কন্ডেমনেশন, স্ট্রং কন্ডেমনেশন দিছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট হুম। স্ট্রংলি ওয়ার্ডেড ইন্টারন্যাশনাল স্টেটমেন্টস এগেনস্ট শেখ হাসিনাস গভর্নমেন্ট ইন দ্য পাস্ট 16 ইয়ার্স। ইভেন মানে ওইসব জাতিসংঘর কিন্তু মানে তোর যে মুখপাত্র বলছে আর কি, সেক্রেটারি জেনারেলের, যে একটা আন্দোলনকে এইভাবে মানে এত ফোর্স ইউজ করে মানে কেউ কখনো এরকম নর্মালি করে না। মানে তুমি একটা আন্দোলন হচ্ছে, তোমার ফোর্স ইউজ করার একটা প্যাটার্ন থাকবে না? হ্যাঁ হ্যাঁ। একটা পুলিশ গুলি করছে কিভাবে, তার পারমিশনটা কিভাবে সে পাইলো এই শুটের? তারপরে সেক্রেটারি জেনারেল পার্টির সে ঘোষণা দিচ্ছে কারফিউর সময় শুট অ্যাট সাইট। একটা যে দেশে, স্বাধীন দেশে তুমি শুট অ্যাট সাইট, তো পাকিস্তানিরা এই ধরনের ডিক্লারেশন দিত আর্মি নামায়। হুম আমি এই যে ইয়াটা দেখতেছিলাম, স্ট্যানফোর্ড প্রিজনের এক্সপেরিমেন্টের নাম শুনছস না? ওই যে কন্ট্রোভার্সিয়াল যে এক্সপেরিমেন্টটা, সাইকোলজিক্যাল একটা প্রফেসর করছিল স্ট্যানফোর্ডের। সো ওইখানে মানে 6 জন মানুষকে নেওয়া হয়, 6 জন বা 12 জন এরকম। সো 6 জনকে বলা হয় যে তোমরা হলো প্রিজনের ওয়ার্ডেন, প্রিজনের গার্ড, এরকম দায়িত্ব পালন করবা। আর বাকি 6 জনকে বলা হয় তোমরা হলো প্রিজনার। হ্যাঁ, ওরা খুব ফান হিসাবে নেয়, এবং ওই সময়ের তুলনায় অনেক বেশি মানে মানি দিয়ে ওদেরকে নেওয়া হয় এই কাজটার জন্য। তো সবাই খুব মানে 12 জন ভলেন্টিয়ার যারা আসে ওরা খুব হুম হার্ড মানে ফান ভাবে জিনিসটাকে নেয়। হ্যাঁ, এখন আস্তে আস্তে মানে এক্সপেরিমেন্টটাকে রিয়েল লাইক করার জন্য প্রফেসরটা আর কি ওদেরকে নতুন নতুন আইডিয়া দিতে থাকে, যারা মানে ওদেরকে কন্ট্রোল করবে, ঠিক আছে? তো হুম প্রিজন গার্ডদেরকে বলে যে তুমি ফিজিক্যালি কোনো মাইট টাইট দিতে পারবে না, বাট এনি কাইন্ড অফ সাইকোলজিক্যাল টার্মোয়েল, যেভাবে হোক ওদের মনোবল ভেঙে দিয়ে হোক, ওদের ইয়া করে হোক, ওদেরকে তুমি মানে কন্ট্রোলে নিয়ে আসতে হবে তোমার। সো ওরা ধর মানে আম, খাবারের ব্রেকটা মানে রাতে ঘুমের টাইম একজনের আরেকজনের কন্ট্রোল করে এরকম শাস্তি দিত, হুম বা হুম। একজনকে ধর আরেকজনের থেকে এক ঘরে করে রেখে, বা খুবই এক্সট্রিমলি কিছু শাস্তি দিয়ে ধর বাথরুম খালি হাতে পরিষ্কার করতে দিত, বা বাইরের মানুষের সাথে দেখা করতে দিবে না বুঝতে পারছি। পরিবারের সাথে, এগুলো দিয়ে ওদের মনোবল ভাঙার ট্রাই করে।
তো আস্তে আস্তে কয়েদিরা রিভোল্ট করা শুরু করে, দু একজন রিভোল্ট করে, দু একজন আবার সবকিছু মেনে চলে। কিন্তু ওদেরকে বলা হয় যে তুমি মানে তোমার কর্তৃত্ব দেখানোর জন্য সবসময় ওই সাইকোলজিক্যাল টার্মোইলটা করতেই থাকবা। হ্যাঁ, হুম এবং আস্তে আস্তে এই দুইটা সেট অফ মানুষ, হ্যাঁ, একজনকে বলা হয়েছে যে তুমি শাসক, তুমি যা ইচ্ছা তাই করে তুমি তোমার কার্য হাসিল করতে পারবা। ওদের বিভিন্ন চেক পয়েন্ট দেওয়া থাকতো যে আজকে এগুলো এগুলো ওদেরকে দিয়ে বাধ্য করাইতে হবে। হুম হ্যাঁ। সো আর প্রিজনারদেরকে কোনো কিছু বলা হয় না, ওদেরকে হলো জাস্ট মানে ওদের উপর এক্সপেরিমেন্ট চলতে থাকে। হ্যাঁ, সো টু নর্মাল সেট অফ পিপল জাস্ট একটু পাওয়ার পেয়ে ওরা এক্সট্রিম লেভেলের টর্চার করে মানে ওই বাকি 6 জনকে। পরে আস্তে হুম আস্তে জিনিসটা অনেক পেপারে ছাপা হয়, এরপর কন্ট্রোভার্সি হয়ে পুরা ইয়াটা মানে রিসার্চটা শাট ডাউন হয়ে যায়। হুম হ্যাঁ, এবং এর মধ্যে যারা কয়েদি ছিল তারা অনেকে বের হয়ে পরে বলছে যে মানে ওরা লাইফের জন্য ট্রমাটাইজড হয়ে গেছে। এবং ওদের মধ্যে কিছু প্রিজনার মানে যারা ওই যে প্রিজন গার্ডটার ছিল, কিছু মানে মানুষকে হেল্প করার ট্রাই করছে, আবার কিছু পাওয়ার পেয়ে পাগল হয়ে গেছে তারা। মানে প্রফেসরও যে এইসব সাইকোলজিক্যাল টার্মোইলের কথা চিন্তা করে না, ওরা হুম এর হুম। থেকেও ক্রিয়েটিভ ভাবে মানুষকে টর্চার করছে। সো তো এইটা হলো মানে মোরাল এটা অফ দ্য মোরালটা কি স্টোরি। স্টোরি, এটা মোরালটা, হ্যাঁ এটা বল। মোরালটা হলো মানে তুই যখন মানুষকে ওইভাবে এম্পাওয়ার করবি, সে গত 15-20 বছর ধরে ধর পুলিশকে যেভাবে এম্পাওয়ার করা হয়েছে, যেভাবে বোঝানো হয়েছে, ছাত্রলীগ বা আহ, আমলাদের মন্ত্রীদেরকে যেভাবে বোঝানো হয়েছে যে দেশটা তোমাদের আর বাকি 17 কোটি মানুষই হলো জিম্মি। হ্যাঁ, সো হুম ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ ফোর্স, আমরা বাকিটা দেখতেছি। হ্যাঁ, দিস ইজ মানে পুরা রিফ্লেকশনারি অফ কিচ্ছু দ্যাট লাগে না, মানুষ যদি শুধুমাত্র এক্সপেরিমেন্ট। ন্যূনতম একটু সেন্স কাজে লাগাইতো, যে আমার যে সংসদ সদস্য, হুম যেই সংসদ সদস্য আমার যে জনপ্রতিনিধি, তার ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতেছে, সে বিদেশে চিকিৎসা নিচ্ছে, বিদেশে তার গাড়ি বাড়ি, সে আমাকে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামাচ্ছে আমার জনগণকে প্রতিহত করার জন্য। মানে এইটুক সেন্স যে এই লোকের ছেলে মেয়েরা পর্যন্ত কিন্তু মাঠে নাই, এদেরকে সব বিদেশে সিস্টেম করে ব্যবস্থা করে দিয়ে এখানে ছেলেপেলেদেরকে মানে এখন সিভিল ওয়ারের মতো করে জনগণকে জনগণের মুখোমুখি করবে। মানে আওয়ামী লীগ যে দলীয় যে মানে ভূমিকাটা নিবে এখন, সেটাও তো মানে জনগণ না, তারা দেশের জনগণের সাথে জনগণের একটা ফেস করাবে। মানে এতদিন হয়েছে প্রশাসনের সাথে, এখন করাবে জনগণ টু জনগণ। তো এই জিনিসগুলো বারবার ডিস্ট্রাকশন করতে গেলে এই জাতির মানে বড় একটা ক্ষতি তো অলরেডি হয়ে গেছে, আরো বড় ক্ষতি হতে থাকবে। এখনো হুম। পর্যন্ত মানে রাজনীতিবিদ হিসেবে ক্ষমতার এত থাকতে হবে কেন? তাই না? সে বারবার কিন্তু বলে আমাকে না চাইলে আমি ক্ষমতায় থাকবো না। পুরো দেশের মানুষ চাচ্ছেন, এটা তো ফিল করতে হবে, এটা কিভাবে বোঝাবে মানুষ? না আর কিভাবে ভোটিং বলবে। সিস্টেমও তো নাই এখানে যে ভোট দিয়ে বোঝাবে। ডেভিড বারাকম্যান ভালো বলছে, বলে শেখ হাসিনা জাস্ট নিডস টু রিচ দ্য সাইন, এন্ড সাইনটা লিটারেলি লিখছে আর মেটাফরিকলি এখন মানুষ বলতেছে জাস্ট ফাকিং রিড দ্য সাইন। এখন তো সাইন না, এটা তো সবাই এমনি এমনি বলতেছে। এখানে তো কোনো হ্যাঁ, ক্রিপ্টিক মেসেজ হ্যাঁ, নাই এখন তো আর, হ্যাঁ। ডিরেক্টলি বলতেছে, এটা তো মানে ভাবার্থ বলতেছে না, প্রথম আক্ষরিক দিকেও অর্থে কন্ট্রোল নিতে লিটারালি। পারতো যদি দুই একটা মানে মন্ত্রী মানে দায়িত্বরত যারা, যে স্বরাষ্ট্রমন্ত্রীর তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, যখনই আবু সাইদের বুকে বুলেট চলছে তখনই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত না? ওদের কেউ মানে সেন্সটা বেহায়ার আছে মতো নাকি তোর? কন্টিনিউয়াসলি, হ্যাঁ, কন্টিনিউয়াসলি প্রেস কনফারেন্স করে যাচ্ছে। এখনো তো এখন এখন আবার গণভবনে দরজা খুলে দিচ্ছে কথা বলার জন্য। এখন আবার তোর না, জাতিসংঘকে এতদিন তো সাজেস্ট করা অ্যাটিটিউড, হয়েছে এতদিন টোন তো অন্যরকম ছিল। এটাই তো। তোমার যেটা ওর যেটা 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে করা উচিত ছিল, এগুলো এখন করতেছে। তো আর দ্যাটস দ্য থিং। আলোচনা কার সাথে করে জানিস? আলোচনা কার সাথে করে? যার আসলে যার মেন্টালিটি আছে যে যে একটা মানে বিচার বিভাগীয় স্বাধীন তদন্ত যে করবে, এই কথাটা যে বারবার ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলতেছে, বাংলাদেশের মিডিয়াকে বলতেছে, কিন্তু এটা তো আসলে এটা একটা মানে ভুয়া জিনিস। বিকজ তুমি আবু সাইদের গুলিটা সবাই দেখছে, সেটার এফআইআর যেটাকে বলে, পুলিশ রিপোর্টের যে কেসটা রুজু করা হয়েছে, সেখানে লেখা যে দুই পক্ষের মানে ইট পাটকেল ছোড়াছুড়িতে মৃত্যু হয়েছে, কথাটা বোঝ। তার হুম। মানে তুমি এটাকে লিখিতভাবে ডিনাই করতেছো যে আবু সাইদকে পুলিশ মারছে, যেখানে ভিডিও ফুটেজ আছে পুরো সবকিছু। মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত মানে জিনিসটাকে অ্যানালাইসিস করে বলছে যে এটা কি লেভেলের একটা না, ব্রুটাল আজকে অ্যাক্টিভিটিস। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছে যে আবু সাইদের যাকে গুলি করছে পুলিশটা, এখন বলা হচ্ছে যে পুলিশই মারছে, পুলিশই পুলিশকে মারছে, তাহলে সাসপেন্ড এতদিন করা ডিনাই হয়েছে। করছে। এতদিন তাকে আমি যে পয়েন্টটা সাসপেন্ড করছে বসতেছিলাম, না, আর কি। হুম প্রথমে হচ্ছে পুলিশ পারে নাই। হুম। না, প্রথমে হচ্ছে পুলিশ মারে নাই, তারপর হচ্ছে পুলিশ মারছে। এরপর ওই তারপর পুলিশ যখন হচ্ছে জামাত শিবির, ওই এখন পুলিশ ওই হচ্ছে পুলিশ জামাত হচ্ছে শিবির। জামাত শিবির। হুম। ওই এই সেম স্টোরির 3টা ভার্সন বের হইতেছে এখন। মাঝখানে আবার 16 বছরের একটা পোলাকে রিমান্ডে নিয়ে গেছিল, ও মানে নাকি মানে মারছে আবু সাইদ। অ্যারেস্ট করছে একটা 16 বছর ওই সাইদের, আবু সাইদের হত্যাকারী হিসেবে আরেকটা ছেলেকে, স্কুল কলেজ স্টুডেন্টকে অ্যারেস্ট করছে। ওরা কি রিটার্টেড, মানে ওরা? মানে মানে এটাই তো মানে এখানে আবার
মানে প্রোপাগান্ডার মতো করে সুন্দর করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলতে চাচ্ছে, আবার গ্রাউন্ডের রিয়ালিটি একরকম, আবার আলোচনায় ডাকতেছে। আজকে কিন্তু কুমিল্লাতেও আজকে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হয়েছে। তাহলে তুমি কুমিল্লা, সিলেট, চিটাগাং, 3 জায়গায়। শান্তিপূর্ণ আন্দোলন করতেছে ওরা, ওরা ওদের অধিকারের দাবির আওয়াজ তুলতেছে, রোডঘাট বন্ধ করে, এটা ওর দেশ। তুমি এখানে বুলেট ছুড়বা, তুমি এখানে আলোচনায় ডাকবা, আবার তুমি এতদিন তদন্ত বা তোমার যে মানে কোনো অ্যাকশনই মনে হয়নি যে তুমি বিচার একটাও করবা। বিকজ একটা কথা আছে তো, মানে রাষ্ট্র যেখানে নিপীড়ক তার কাছে বিচার চাওয়াই তো বোকামি। হুম। এখানে তো মানে, মানে এখানে কে কার বাচ্চা বিচার করবে, বলছে না, তাই না? এমিল ভাই তো বলছিল অনেক আগে যে আমার বিচার তুমি করবা, তোমার বিচার করবে কে? এক্স্যাক্টলি। সো এটা আর দেশের মানুষ শূন্য। আর নিবে না। এই জেনারেশন হুম। কোন জায়গায় যাবে, মানে ডিজিটালি ফিজিক্যালি, মানে কোথায়, সব জায়গায় এদের একটা প্রতিরোধ, এদের একটা, এর একটা আন্দোলনের একটা স্পৃহা এদের ভিতরে। এই স্ফুলিঙ্গ থামাতে পারবে না এটা, এটা এত সহজ না। সেটাই। এটা একটাই সলিউশন, অপরাধ স্বীকার করে পদত্যাগ করতে হবে, যে না আমি এটা পারি না, আমি ব্যর্থ হয়েছি। আমার আন্ডারে, আমার লিডারশিপে এতগুলো মায়ের বুক খালি হয়েছে, এতগুলো বোন ভাই হারা হয়েছে, এতগুলো সন্তান তার পিতা হারা হয়েছে। এটা আমি দায়িত্ব থাকাকালীন এতটুকু বিবেকবোধ যদি এখনো থেকে থাকে অ্যাজ এ পলিটিশিয়ান, তখন ওই অ্যাজ আ বিবেকবোধের হিউম্যান। সাড়া দিয়ে অ্যাজ এ হিউম্যান বিং হলেও, যে না আমি অন্তত মানে সরে যে আর একটা অন্তত পার্টি বেঁচে থাকবে হয়তো, তাই না, যে যদি একটা পলিটিক্যাল প্রসেসে ট্রাই করিস। কিন্তু মানুষকে এইভাবে কখনো কন্ট্রোল করা যায় না একটা দেশে। মানুষকে অধিকারের স্পেশালি আন্দোলন বাংলাদেশের, সবসময় বাঙালিদেরকে তো বাংলাদেশের মতো কখনোই পারবে দেশে। না। আর ডেভিড বাঙালি বার্গেন হচ্ছে বলছে কি এটা, হি সবসময় সেড দ্যাট জেলে এটা যদি উঠবে। ইরান, এটা যদি ইরান হইতো বা চায়না হইতো, হুম। সরকার হুম। এতদিন মোটামুটি ইনাফ কন্ট্রোল করে ফেলতো। বাট করে ফেলতো। আনফরচুনেটলি বাংলাদেশ সোসাইটি ইজ নট ইরান অর চাইনা। উই আর নট ব্রেড রিবেলস। ফর উই আর রিবেলস, অথরিটেরিয়ানিজম, টু বি উই অনেস্ট, আর হ্যাঁ। রেবেলস টু দ্য কোর। আর হুম। আমরা যে এতদিন একটা অথরিটেরিয়ান স্টেটে ছিলাম, এটা রিলাক্টেন্টলি ছিলাম, তাই না? ইটস লাইক ঠিক আছে আটকায় রাখছো, ঠিক আছে খাবার দাবার আসতেছে, এতদিন খাবার দাবার সিচুয়েশন খুব একটা ভালো ছিল না, ও আচ্ছা ঠিক আছে, এরপর গাড়ি কিনতে পারতেছে, বাসা কিনতে পারতেছে, ঠিক আছে কোনো মতো সিচুয়েশন একটু বাড়তেছে, বাট ঠিক আছে আটকায় রাখছো। বাট দিস, মানে দিস ইভেনচুয়ালি তুমি যখন বাঙালির ইগো, বাঙালির মানে সেলফ রেসপেক্ট, ডিগনিটাকে তুমি এভাবে হার্ম করতেছো, দেন দের ইজ নো টার্নিং ব্যাক আর কি, আনফরচুনেটলি। এখন যাই হোক, এখন দেখা যাক আর সব, নেক্সট স্টেপস তোর কি। সব হুম। শাসকেরই, এই বাংলায় হুম। যত শাসক হবে বা হইছে, মানে সবারই পতন এই হয়েছে। লাস্ট সেঞ্চুরিতে, হ্যাঁ। এবং যারা হবেও, তাদের জন্য একটা মানে বার্তা থাকা উচিত। এই বাংলায় নজরুলের জন্ম হয়েছিল, মানে এই বাংলায় বাংলার মানুষের হাজার বছরের মুক্তির যে শব্দ, সেই গাঁথুনি নজরুল তার লেখনীতে রেখে গেছে। এই বাংলায় কেউ যদি শাসক থেকে শোষক হওয়ার চেষ্টা করে, সে তার শুধু একবার মনে রাখতে হবে, এই বাংলায় নজরুল সঙ্গীত আছে। বিদ্রোহের গান এরা মানে ধারণ করতে পারে, এই জাতিকে কখনোই কেউ সাপ্রেস করতে পারবে না। একটা টাইম পর্যন্ত পারবি, এরপরে সে আবার ঘুরে দাঁড়াবে, এরপরে সে আবার নষ্ট করবে, সে আবার ঘুরে দাঁড়াবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখানে চেপে ধরে খুব বেশি দিন রাখতে পারবে না। তুই হ্যাঁ। গানের যে মানে বাঙালি যেভাবে বিদ্রোহের গান, দ্রোহের গান, রণসঙ্গীত ফিল করতে পারে, এই জাতিকে তুই কখনোই চাপায় রাখতে পারবি না, বুলেট হোক আর যাই হোক। ইটস নট পসিবল। ইভেনচুয়ালি ইট উইল কাম টু এন এন্ড, ইভেনচুয়ালি। আর এখন ওনার আসলে নিজের কথা চিন্তা, ওনার যদি ওনার বাপের লেগেসি বা ওনারই লেগেসি বা ওনার দলের লেগেসি যদি উনি কোনো এটলিস্ট একটু হলেও রাখতে চায় ফিউচারে, তাহলে শি শুড রিজাইন রাইট অ্যাওয়ে। শি শুড এন্ড অল হার মিনিস্টার্স শুড রিজাইন রাইট অ্যাওয়ে, এন্ড দেন একটা কেয়ারটেকার গভর্নমেন্টকে পাওয়ার দিয়ে একটা ফেয়ার ইলেকশন করো। ফেয়ার ইলেকশন তোমরা আবার ইলেকশন করতে পারবা। আই থিঙ্ক আওয়ামী লীগ তো ক্যান বি ইলেক্টেড এগেন, উই ডোন্ট নো। তোমরা একটা ফেয়ার হ্যাঁ, ইলেকশনে একটা আসো। একটা একটা রাদার একটা সিস্টেমকে তোমাকে বিল্ড আপ করে দিতে হবে, হ্যাঁ, মানে মানে বিফোর ইটস টু লেট আর কি। before it's too late. You can also come back, but now is not the time for you to be there anymore আর কি। your time is over. শেখ মুজিবের একটা তোর অনেক ফেমাস একটা স্পিচ কালকে অনেক সার্কুলেট হতেছিল, যে হুম, হুম, উনি হুম। কাকে কাকে তুমি অ্যাড্রেস করে, রিয়েলিটি ইয়াহিয়া মেনে নাও। খানকে। হ্যাঁ, রিয়ালিটি তুমি মেনে নাও, কারণ আমি জেনে গেছি তোমার 12টা বেজে গেছে। ও মাই গড, মানে পুরো গুজবাম্স। আই ডোন্ট, তুই প্যারালাল করে দেখতেছিস 71 আর আমাদের এখন টাইমের মধ্যে। আওয়ামী লীগ শোন, এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে স্যাড একটা ব্যাপার হয়ে গেছে, মানে আওয়ামী লীগের রিয়েলাইজেশনে, যে আওয়ামী লীগ একটা ঘটনার মাধ্যমে ধাপ করে মানে স্বাধীনতার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, মানে ব্যাপারটা দেয়ার রোল, মানে তারা যেভাবে রিয়াক্ট করতেছে পুরো পাকিস্তানি মিলিটারিদের মতো, এবং পাকিস্তানি মিলিটারিরাও এত মানে এর থেকে মানে ব্রুটাল এরা করতেছে, মানে আর যেভাবে পুরো যারা প্যাটার্নটা। প্রোটেস্টে নামছে, যারা প্রোটেস্টে নামছে, যারা যে টার্মিনোলজি গুলো ইউজ করতেছে, তারা যে গানগুলা বাজাচ্ছে, এগুলো সব স্বাধীনতার গান, এগুলো সব স্বাধীনতার গান, তোমার স্বাধীনতার টার্মিনোলজি। বঙ্গবন্ধুর যে স্লোগান, হ্যাঁ। মানে যে আমি মানে রক্তের দাগ শুকায় নাই, আমি ওই অ্যাসেম্বলিতে যাব না, এবারের সংগ্রাম স্বাধীনতার সময় তোমাদের যা কিছু আছে না ঝাঁপায় পড়ো, মানে বারবার মানে এই যে মানে এই সংগ্রাম তো আওয়ামী লীগই শিখাইছে।
তাই না? এখন কথা হচ্ছে কি, এই সংগ্রামের অপোজিট সাইডে চলে গেছে স্টোরি হিস্ট্রিতে, যার কারণে ওটা মেনে নিতে পারতেছে না যে যে স্বাধীনতার মানে যে জাগরণের গান, যে 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 গণসংগীত স্বাধীনতার সময় বাজানো হয়েছে, সেই গণসংগীত জাগরণের গান আজকে সবার মুখে মুখে, মুক্তির হুম। মন্দির সোপানো তলে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এক সাগর রক্তের বিনিময়ে। মানে ইটস ইটস দ্য সেম ইমোশন কাজ করতেছে জাতির ভিতরে আরেকটা মুক্তির অপেক্ষায়। তো হুম। এটাকে মানে এই জায়গায় আওয়ামী লীগ চলে গেছে আরেকটা এন্ডে, মানে দুইটার মানে যে জিনিসটা ওরা বেচছে এতদিন এতদিন ধরে। কনসিস্টেন্টলি, ওই জিনিসটাই হুম। মানুষ, যে জিনিসটা কিনছে ওই জিনিসটাই মানুষ ওদের এগেনস্ট ইউজ করতেছে। ওরা যে জিনিসটা বেচছে ওইটার উপরে আর ওদের কোনো কন্ট্রোল নাই। আর আমার কোশ্চেন হচ্ছে, ওদের কি ওই ওই মাথার সফিস্টিকেটেড জিনিসটা আছে এটা বোঝার জন্য যে হোয়াট হ্যাপেন, হোয়াট ইজ হ্যাপেনিং? আমার তো আই মনে হয় থিঙ্ক না। না, আছে, মানে দে অলসো নো যে তবে না, সিচুয়েশন যে আগে তাদের যে কন্ট্রোলে নাই। হুম। কিছু পলিটিশিয়ান আগে ছিল, ভালো পলিটিশিয়ান, যারা মানে অ্যাকচুয়ালি ওইভাবে, মুক্তিযোদ্ধার চেতনার হ্যাঁ, বা এলিমেন্ট নিয়ে অ্যাকচুয়াল আসছে, মানে হ্যাঁ। অনেক স্ট্র্যাটেজি বলতো, আন্দোলন সংগ্রামের মানে ফ্লো বুঝতো, ওইভাবে ডিসিশন সাজেশন দিত। বাট দেখা যাচ্ছে আওয়ামী লীগে একজন ক্ষমতা কুক্ষিগত করার একটা স্টাইল হয়েছে, এবং সে যেভাবে চায় মানে তার পছন্দ মতো লোকজনই শুধু সব জায়গায় বসবে তার আশেপাশে। সো যার কারণে সে নিজেকে একটা বাবেলের ভেতরে নিয়ে যাওয়ার কারণে সেও বুঝতে পারে নাই। ওইটাই সমস্যাটা হয়েছে। হুম। মানে একটা মানে পাকিস্তানিরা সেম মিস্টেক করছিল, মানে তাচ্ছিল্য করতো, মানে কোনো কিছু কেয়ার করতো না, মানে মানুষকে অবহেলার একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরেই তো মানুষের ভিতর থেকে আন্দোলন আসে, ক্ষোভ আসে বিভিন্ন জায়গায় হুম। রাজনীতিতে। মানে কি বলবো, মানে দলীয় এবং সাংগঠনিক ভাবেও অ্যাজ আওয়ামী লীগ এরা এত অজনপ্রিয়, এত দুর্বল কখনো ছিল না। হুম। এবং কারণ এই যে আরো ভোগের রাজনীতি, এগুলো মাঠে নাই, কেউ এমপিরা মাঠে নাই। 14 দলকে পর্যন্ত এমপির কোনো ই দেয় নাই, 14 দল কিন্তু সাথে আছে, তাদেরকে ব্যবহার করে, হুম। জাতীয় পার্টিকে ব্যবহার করে রাজনীতিকে লেজিটামাইজ করে ইলেকশন গুলাকে প্রত্যেকবার, তাদেরকে হুম। এবার বেইমানি করছে তাদের সাথে। 14 দলকে কোনো এমপি তেমন একটা দেয় নাই। ইনু তো এমপি না এখন। এরাও রাইট। মানে একটা যে এই কি অবস্থা, আমাদেরকে লাস্ট মোমেন্টে আমাদের সাথে বেইমানি। আমাদের সো সাথে বেমানি জোটের করছে। সাথে বেইমানি করতেছে, জনগণকে ভোট দিতে দিচ্ছে না। এগুলো সবকিছু মিলাই এখন চরম একটা মানে বিপাকে পড়ে গেছে। এবং এতগুলা মার্ডার হওয়ার পরে কোনোভাবেই যে সংবিধান দেখাও, যে গণতন্ত্র দেখাও, যে রাজনীতি তুমি দেখাও, ইউ হ্যাভ নো রাইট টু বি ইন পাওয়ার। হুম। 12টা তোমার সবচেয়ে বেজে গেছে। ফ্যাসিনেটিং ব্যাপার হলো মানে জেন জিরা পুরো মানে 3-4টা জেনারেশনকে শিখাই দিচ্ছে যে কিভাবে প্রোটেস্ট করতে হয়, কিভাবে নিজের রাইট নিয়ে কথা বলতে হ্যাঁ, হয়। আর ইভেন পলিটিক্স যারা করে বাচ্চা এরা, কাচ্চারাও রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা, আজকে একটা ভিডিও দেখতেছি, বাচ্চা একটা পুলিশকে গিয়ে মারার ট্রাই করতেছে। হ্যাঁ, ছোট একটা 8-10 বছরের বাচ্চা। হ্যাঁ, মানে দিস ইজ এ আয়রনি বলতে পারো বা ইয়া বলতে পারো, ওই যে একটা কথা আছে না যে হার্ড টাইমস ক্রিয়েট মানে সফটার মেন, আর সফটার এক্স্যাক্টলি। টাইমস মেক্স হার্ড মেন। হ্যাঁ, আমাদের আগের জেনারেশন যেটা মানে বেবি বুমার্স আর জেনারেশন এক্স, এরা বেশি সফট হয়ে গেছিল অ্যান্ড মানে অনেক অন্যায় নিতে নিতে জেন জিদের মানে এখন ওরা ছোটবেলায় খেলার মাঠ পায় নাই, ওরা ছোটবেলায় কোনো মানে সুন্দর কোনো সুযোগ সুবিধা পায় নাই। দে জাস্ট স্টাডিড, দে স হোয়াট ইজ ইন দ্য এন্ড গেম দে আর ওয়ার্ল্ড। অলসো, দে হ্যাঁ। আর নট, ওরা নর্থ হ্যাঁ। কোরিয়ার বাচ্চা কাচ্চা কিন্তু সেম সিচুয়েশনে আছে, বাট হুম। নর্থ হুম। কোরিয়ার বাচ্চা কাচ্চার মধ্যে কিন্তু রেবেলিয়াসটা পাবে না। আমাদের না, মধ্যে পাইছে বিকজ আমাদের বাচ্চা কাচ্চারা ইন্টারনেটে আছে, দে সি নেটফ্লিক্স, দে আর they পার্ট অফ have দ্য seen মিম it all. জেনারেশন। হ্যাঁ, Exactly. হুম। এন্ড অনেক জায়গা থেকে ক্ষোভ আসতেছে আমাদের। এমন একটা জেনারেশন জেন জেন, এটা হুম। আমাদের থেকে শুরু হয়েছে যে ইটস নট হুম। অ্যাবাউট মি সাফারিং এজ আ বাংলাদেশি দ্যাট ইজ হার্টিং মি। আই এম হুম। অলসো হার্ট when a রোহিঙ্গা ইজ সাফারিং, আই এম অলসো হার্ট when a প্যালেস্টিনিয়ান ইজ সাফারিং। আমরা Exactly. ইসরায়েলে যখন ইনজাস্টিস দেখতেছি তখন আমার হুম। গুজবামস হয়ে যাচ্ছে, তখন আই ওয়ান্ট টু ফাইট। এন্ড ইসরায়েলকে আমি হয়তো কিছু করতে পারবো না, বাট আমি স্বৈরাচার আমার নিজের দেশে আছে, আই উইল ডু সামথিং অ্যাবাউট ইট। মানুষ সব জায়গা থেকে বাধা খালি কোনো না কোনো একটা অ্যাভিনিউ খুঁজে যেখানে দে উইল এক্সপ্রেস দেমসেলভস। এন্ড হোয়াট ইজ দ্য মোস্ট potent হুম। than your own individuality, but then your in your own sovereignty. এক্স্যাক্টলি। আজকে শহীদ মিনারে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছে, এটা দেখে গুজবাম্পস হয়ে গেছে। মানে একটা আমার আজকে ইউনিটি একটা জাতির একটা ভিতরে এর আগে মানে কখনো দেখা এতদিন যায়নি। মনে হইতো যে হ্যাঁ ঠিক আছে, দেশের বাইরে আছি, অনেক আরামে আছি, ইয়ে আছি, আর আজকে একটা দিন আমার মনে হয়েছে যে আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি আমার এটা ফ্রেন্ড সারা বা আমার জীবনের একটা মানে ভাইদের আক্ষেপ নিয়ে থেকে যাইতে যাবে পারতাম। যে হ্যাঁ। ওই so শহীদ মিনার ওই 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 গানের। জিনিসটা আমি ফিল করতে পারছি যে আই শুড হ্যাভ বিন ইন বাংলাদেশ, নট। I wish I was there. I wish I was there during the Kota Andolon. I wish I was there now. But হুম। আমরা I think আমি গিলটি ফিল করার ট্রাই উই আর করতেছি না ফাইটিং এ বেশি। ডিফারেন্ট ওয়ার আর কি, এখানে দেশের We are- অর্থনীতির জন্য থেকে শুরু করে মানে হুম। মানে আমাদেরকে এখানে মানে আমাদের কন্ট্রিবিউশন আর ওদেরটাই মানে অ্যালাইন করতে হবে, তো এইভাবেই কাজ হয় সব সময়। হ্যাঁ, অনেক জায়গায় রেমিটেন্স শাটডাউন হয়েছে। আই ডোন্ট থিঙ্ক মানে ইউরোপ
থেকে অত বেশি রেমিটেন্স যায়, বাংলাদেশের মেইন রেমিটেন্সের মানে সিংহভাগ আসে হলো মিডল ইস্ট থেকে। ওইখানে তো কিরকম কি? দেখোস নাই হ্যাঁ, হ্যাঁ, পিনাকি চৌধুরী একটা ভিডিও দেখেছো তোর? মানে হ্যাঁ, লম্বা একটা প্রায় 20 মিনিটের মনে হয় একটা হ্যাঁ, স্পিচ দিছে তোর। স্পিচ না, হুম, মানে একটা রিকোয়েস্ট হয়েছে তোর সৌদি আরবে যে বাংলাদেশি অ্যাম্বাসেডার রেমিটেন্সের ব্যাপারে। তাই, দেয়ার হ্যাঁ, অ্যাক্টিভলি আজকে বাংলাদেশে রেমিটেন্স আসলে কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি হুম। মানে এখন কম শোন, পাঠানো হচ্ছে, হ্যাঁ। রেমিটেন্সটা কমতেছে নট অনলি, কিন্তু এই যে মানে একাত্মতা ঘোষণা করে শাটডাউনের কর্মসূচি শুধু এইটা তো একটা বড় একটা ফ্যাক্টর। ইটস নট অনলি দ্যাট, প্রবাসীদের বিদেশে আসা থেকে খরচ থেকে শুরু করে তার প্লেনের ভাড়ায় এত বেশি টাকা যায়। প্রবাসীদের যে মানে এম্বাসির যে সার্ভিস খুবই বিশ্রী হয় না, মানে এম্বাসি সবসময় দেখা যাচ্ছে স্টাফ শর্টেজ। তুমি হ্যাঁ, ইনকাম করতেছো প্রবাসী থেকে, ইউরোপে প্রবলেম নাই, কিন্তু হুম। মিডল ইস্টের দিকে লক্ষ লক্ষ ইউরোপে ওয়ার্কারের জন্য প্রবলেম একটা আছে, একটা অফিস, ইউরোপে একটা প্রবলেম অফিস, আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে 15-20 জন স্টাফ দিয়ে, তার মানে তুমি কি তাকে অবহেলা করতেছো? এই ডে এন্ড এগেইন সেম প্রবলেম। প্রবাসীদের ভিতরে দীর্ঘদিনের একটা ক্ষোভ না, যে আমি এত কষ্ট করে দেশের জন্য, আমি দেশের বোঝা না হয়ে আমি দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য আমি বাইরে চলে আসছি, তাই না? হুম, তোমাকে আমি দিস বাইরে ইজ হাউ রিপ্রেজেন্ট ইউ করছি, গেট দিস ইজ হাউ রিপেইড। ইউ। এক্স্যাক্টলি। আমি ওই দিন একটা প্রবাসীর ভিডিও দেখতেছিলাম, উনি কাঁদতেছে, ওনার মেয়ে মারা গেছে এই আন্দোলনে। উনি হুম। দেশে গিয়ে কাঁদতেছে যে আমি এতদিন মিডল ইস্টে ছিলাম, আমি আজকে এসে দেখি আমার মেয়ে মারা গেছে আন্দোলনে। কি কি বলার আছে মানে, এই যে মানুষকে পাঠাচ্ছে। সো মানে হাউ ডু ইউ জাস্টিফাই দিস? আসলে হ্যাঁ, কি সব জায়গায় ব্যর্থ, বুঝছিস? সত্যি কথা বলতে মানে একটাই কথা, ব্যর্থ মানে বিভিন্ন জায়গায় নেম রাষ্ট্র ওয়ান পরিচালনায়। পলিসি আমার সাথে আইডিয়া, মানে কেউ ডিবেটে আসলে আই ওয়ান্ট সামওয়ান টু নেম ওয়ান পলিসি বা একটা জিনিস যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ ভালো করছে, যেটা ওর পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ করেনি। ওয়ান থিং দ্যাট শি ডিড আউট অফ দ্য গুডনেস অফ হার হিউম্যানিটি। আই ডোন্ট থিঙ্ক এনি। আর একটা দেশের ওই মানে কয়েকটা মেরামত করে, কয়েকটা ব্রিজ কালভার্ট, মানে মেট্রো রেল বানায়, উন্নয়ন দেখায়, মানে আসল জায়গায় রাষ্ট্রকে ক্ষতি করে রেখে দেয়া, রাষ্ট্রের যে কোর মোরালিটি, রাষ্ট্রের যে ডিগনিটি, সেই জায়গাগুলোকে দিনের পর দিন নষ্ট করে সরকারি অফিসগুলো থেকে গেলে মানুষের মানে একটা কান্না, মানে মানুষের যে একটা কি বলবো মানে এত নির্যাতিত, মানে তোকে ঘোরাবে, তোকে একটা কাজ করে দিবে না। মানে লোয়ার কোর্টে, নিম্ন আদালতগুলোতে, জেলা দায়রা জজ আদালতগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ কেস পড়ে আছে, মানুষ ঘুরতেছে, মানে না আছে সুবিচার, না আছে মানে অ্যাক্সেস টু ফান্ডামেন্টাল রাইটস, না আছে একটু কথা বলার মতো স্বাধীনতা। এই সব কিছু মিলায় মানে আজকে মানুষ কিন্তু আজকে এত মানে মানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মাঠে নেমে আসছে যে এভাবে তো চলতে পারে না, তাই না? এই আন্দোলনের সবচেয়ে বড় জোকার দেখছি দুইটা টাইপের মানুষ। একটা হলো এই যে বিটিভির ভাঙচুরের জন্য যেসব কলাকুশলী এবং শিল্পীরা গিয়ে আন্দোলন করছে গতকালকে, এই হলো একটা টাইপ জোকার। আর একটা হলো আমাদের প্রিয় সাকিব আল হাসান। সে তার বউ বাচ্চা নিয়ে সাফারি পার্কে গিয়ে স্টোরি দিয়ে বেড়াচ্ছে এই টাইমে। হ্যাঁ মানে ওর বউ স্টোরি দিছে। উই আর নট গোনা বি হিপোক্রিটস, আমরাও দেশের বাইরে আছি, ইউরোপে আছি, আমরা অনেক স্টেবল একটা সুন্দর লাইফ এখানে পাচ্ছি কম্পেয়ার টু আওয়ার পিপল বাট ইন আমাদের বাংলাদেশ। মধ্যে ওদের হ্যাঁ, সেন্স আছে। হ্যাঁ, ওইটুক সেন্স আছে যে সাকিব আল টু হাসান ইজ সে। এ মেম্বার অফ পার্লামেন্ট, হি হ্যাজ এ রেসপন্সিবিলিটি, মানে এটা তো মানে তুই এমপিওতে কেন গেছিস? তুই তুই আমেরিকায় বসে থাকবি, তোর কেয়ার করস না, ইউ ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট এনিথিং, তাহলে হোয়াই আচ্ছা, ডিড ইউ বিকাম এন এমপি? আবার বিএনপির কথা বললে মানুষ জিজ্ঞেস করলে কি, মানুষ কথা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে বলে আপনার দেশের জন্য কি করছেন? আই বোকাচোদা, আমি দেশের জন্য কি করছি মানে? ইউ আর দ্য ওয়ান হুজ এ ফাকিং মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, ওই ওই দিন একটা টক শো দেখতেছি যে সাকিব আল হাসান নাকি মানে এমপি হয়েছে উইথ দ্য অ্যাম্বিশন যে সে ইমরান খানের মতো প্রধানমন্ত্রী। জুতা বেটা করবে মানুষ। কোথায় ইমরান খান ওকে, আর ওকে কোথায় শোন ও? না, ওকে ওকে এমপি বানায় আওয়ামী লীগের লস হয়েছে। আওয়ামী লীগ যে লোকটার বাদ দিয়ে ওকে এমপি বানাইছে, মানে মনে কর সেই লোকটা অন্তত 200-300 লোক নিয়ে হাজির হইতে পারতো এক জায়গায়, কিন্তু এক্স্যাক্টলি। সাকিব আল হাসান বানানোতে একটা আওয়ামী লীগের লস হয়েছে। আওয়ামী লীগ হ্যাঁ, চাইছিল। ধর এখন যদি মাগুরায় প্রোটেস্ট শুরু হয়, সাকিব আল হাসান সাফারি পার্কে ঘুরে বেড়াবে আর ভ্যাঙ্কুভারের হয়ে হ্যাঁ, ক্রিকেট খেলবে। তো চিন্তা করে যেসব ছাত্রলীগ পোলাপাইন আছে সাকিব হাসানকে এমপি বানাইছে মাগুরাতে, তাই না? মানে হুম। ওদেরও কোনো নেতা নাই। দেখে এখন ওদের। একটা জিনিস খেয়াল করে, এটা মানে আওয়ামী লীগের ভুলটা কোথায় দেখ, মানে সাকিব আল হাসানের পপুলারিটিটাকে পুঁজি করতে চাইছিল রাদার দেন ফোকাসিং হুম, অন হিজ মানে ওন পলিটিক্যাল পার্টি, যে আমার হম। পলিটিক্যাল পার্টির স্ট্রাকচার, আমার রাজনৈতিক দলে যারা নিবেদিত কর্মী, তাদেরকে কিভাবে রিয়েল পলিটিশিয়ানদেরকে ফোকাস আনতে পারি, সেটা বাদ দিয়ে ও সাকিব আল হাসান নায়ক ফেরদাউসের পপুলারিটির পিছনে ঘুরছে। ওদের হম। পপুলারিটিটাকে ক্যাশ ইন করতে চাইছে আওয়ামী লীগ, ক্যাশ ইন করতে চেয়ে এক্স্যাক্টলি। দেখছে এদের তো লোক নাই, এরা কিন্তু মাঠে নাই কেউ। দিস ইজ দ্য থিং, আপনি লাইফে যেখানে হোক, রিসার্চ বল, চাকরি বল, ব্যবসা বল, পলিটিক্স বল, যেখানে আপনি খালি কলসি
সিচুয়েশন গুলো প্রমোট করতে চাবেন, যেখানে মানে আপনার ইলুশন সেট আপ করতে চাবেন ইনস্টেড অফ অ্যাকচুয়ালি ডুইং সামথিং রিয়েল, ওখানে আপনার ইভেনচুয়ালি লং টার্মে আপনি পোন মারাটা খাবেন। দিস ইজ অনলি আ ম্যাটার অফ টাইম। তবে একটা জিনিস মেনশন করা উচিত, মানে সমন্বয়কদের একটা জিনিস ভালো লাগছে অনেক, ওদেরকে ডিবি অফিসে খাওয়ার ছবিটা সারা বাংলাদেশে প্রকাশ করে ওদেরকে বিকৃত করতে চাইছিল, ওরা এটা বুঝতে পারছে, কিন্তু মানে ডিবি হারুনের যে কাজটা মানে অ্যাজ কিভাবে ইউজুয়াল বিক্রি করে করতে সে। করতে আমি তো ভাবছি যে ঠিক আছে, আই থট দে ওয়ার ট্রাইং টু ফিক্স দেয়ার ইমেজ, যে ঠিক আছে না ওদেরকে ভালো সিচুয়েশনে রাখছে, ওদেরকে আবার বিকৃত কেমনে করতে গেছে? মানে বিকৃত কি, মানে এটা একটা মানে মেসেজটা ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করে। ডিবি অফিসে দেখবি প্রায় মানুষের, গয়েশ্বর বাবু বিএনপির যে যখন আন্দোলন করতেছিল তখনও তাকে ডেকে নিয়ে মুরব্বী মানুষ, সে খাচ্ছে, তারা খাইতে দিছে, এরপরে সে ছবি তুলে যে সে তো আপোষ করে ফেলছে, মানে এই ধরনের একটা ন্যারেটিভ দেয়ার ট্রাই ও করে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ডিবি অফিস থেকে, এটা অনেক দিন হ্যাঁ ধরে হ্যাঁ, করে। আন্দোলন খেয়ে ফেলছে, হ্যাঁ। ওরা সমাপ্ত ওরা হয়ে ঘোষণা। গেছে, বেঁচে গেছে ওরা, হ্যাঁ। দে সমন্বয়কদেরকে হ্যাভ খাওয়ানোর কেভ, ছবি হ্যাঁ। দেখেছে। এরপরে আমার যেটা মনে হয়, মানে আমি জানি না ওরা কি চিন্তা করছে, বাট আমার মনে হয় যে ওরাও বুঝতে পারছে যে এই ছবি নিয়ে রাজনীতি করবে, এবং ওরা কিন্তু হাঙ্গার স্ট্রাইকে চলে গেছে, পুরো গান্ধী স্টাইলে। কি 32 ঘন্টা ওরা ওরা, ওরা ওদের যে ছবি তুলছে ওই ছবির মধ্যে মোর্স করে বলছে যে আমাদের হাত পা বাঁধা, আমরা এটা বাধ্য হয়ে বলতেছি, এরকম মোর্স করে পায়ের সাইন হাতের সাইন এবং দেখা ওরা করছে। মানে হ্যাঁ, 32 ঘন্টা অনশনে গেছে, হাঙ্গার স্ট্রাইক। তার মানে ডিবি হেফাজতে যদি ওদের কিছু হইতো সেটা দায় সম্পূর্ণ কিন্তু রাষ্ট্রের। ওরা হাঙ্গার স্ট্রাইকে চলে গেছে। সো দ্য ডিটারমিনেশন, তোর Damn. এখানে রাষ্ট্রকে বুঝতে হবে যে ইউ ক্যানট স্টপ দিস, মানে কি বলবো, ননসেন্স এই এনিমোর, আন্দোলন হ্যাঁ। তুমি এটা কোনোভাবেই তুমি রিপ্রেস করতে পারবে না, তোমাকে মেনে নিতে হবে, মানে রিয়েলিটি বুঝে মেনে নিতে হবে তোমাকে। 12টা তোমার বেজে গেছে। যাই হোক, কিভাবে? আসলে আমাদের এখনো শেষ হুম, হয় না, বুঝছো? দিস ইজ টু আর্লি টু এক্স্যাক্টলি। সেলিব্রেট। আমি হুম, নিজেকে বেশি খুশি দিতে হুম। চাচ্ছি না। শেষ মুহূর্তে এখন মানে অন্যভাবে চাইবে আর কি, যেভাবে পাওয়ারটাকে ধরে রাখার একটা নেশা আছে তাদের ভিতরে। সো তা হ্যাঁ, আছে। মানে আমি সবাইকে বলবো যে মানে আমার পক্ষ থেকে অ্যাজ এ জেনারেল বাট এবার হিউম্যান মানে সিটিজেন অফ বাংলাদেশ, যে যারা যারা আন্দোলনের সাথে আছেন নিজে এবং নিজের পরিবারের সেফটি আগে ইয়া করুন, এনশিওর করুন, এরপরে মানে আপনারা সাবধানে থাকুন আর কি। হুম। কারণ ইটস নট ওভার, মানে আনটিল ইটস ওভার। সো আর এই আন্দোলন, বাইরে একটা কথা বলি, অনেকে ভাবছিল শেষ হয়ে যাবে, বা হয়তো এখনো শেষ হয়ে যাইতে পারে মনে হচ্ছে, বাট আসলে শেষ হবে না। জাতির যে ক্ষতটা তৈরি হয়েছে, মানে রাষ্ট্রের সাথে তার সরকার যারা থাকে এবং জনগণের সাথে একটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকে, যেটাকে আমরা বলি যে মানে মিউচুয়াল একটা ট্রাস্ট থাকবে, বুঝছিস? তুই রাষ্ট্রকে, একজনকে ক্ষমতায় বসায় তোকে গভর্নেন্স করার দায়িত্ব দিবি, সে তোকে সেফটি এবং সিকিউরিটি এনশিওর করবে। হুম। এই জায়গাটায় যখনই কেউ ব্যর্থ হয়ে যায়, তখনই জনগণের সাথে আর ওই সরকারের কোনো চুক্তি থাকে না। মানে দ্য ট্রিটি হ্যাজ ব্রোকেন। রাইট। আর ও নন কোঅপারেশন মুভমেন্টে তো 15টা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আসিফ মাহমুদ, তোরা কি দেখছোস? হুম, না দেখিনি এটা আসলে। এটা কিন্তু এখনো মানে ভাইরাল টাইরাল হচ্ছে না। এটা আমি দ্য ফ্রন্ট পেজের থেকে তোর কতক্ষণ হুম, আগে, প্রায় 6 ঘন্টা আগে এক পোস্ট করছে, বাট ফেসবুকে আমি ভাইরাল টাইরাল দেখিনি। এটা মনে হয় এখন পর্যন্ত ভালো করে নিউজটা হুম। ছাড়াই নাই, মানে প্রিটি ষোলোটা ভালো। নো ওয়ান শুড পে এনি ট্যাক্স, রিফ্রেন ফ্রম পেইং এনি কাইন্ড অফ ইউটিলিটি বিলস। আমি পাবলিক শুনছি যে গভর্নমেন্ট, অনেকে অসহযোগ আন্দোলনের একটা ডাক দিছে ইয়া। অফিসে হ্যাঁ, অফিস করা থেকে নিষেধ করা হয়েছে অনেককে, মানে সবকিছু, হ্যাঁ, ষোলোটা। মানে এটা হুম। আমি ফেসবুকে ভাইরাল হইতে দেখি নাই এখন, এটা মানে মানুষ জানে না। তো এটা নিয়ে আই থিঙ্ক উই নিড টু না, স্টার্ট এটা আগেই স্প্রেডিং। ঘোষণা দিছিল অসহযোগ আন্দোলনের। অসহযোগ আন্দোলন মানে কি, রাষ্ট্রকে কোনো সহযোগিতা কেউ করবে না, হুম। এটা যেটা হুম। কিন্তু একসময় পাকিস্তানিদের বিরুদ্ধেও কিন্তু অসহযোগ আন্দোলন তৈরি হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, ওইটা তো বুঝছি, এটা ওটা তো খুবই জানিও। মানে, হ্যাঁ। এখন ইজ দ্যাট পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এখন কি এটা মানে ওইটার ইমপ্লিমেন্টেশন কত বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট, মানে এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হ্যাজ টু টেক সাম কাইন্ড অফ পার্ট ইন দিস, নাকি? হ্যাঁ, মানে ইফ ইউ ক্যানট মানে বি ফিজিক্যালি প্রেজেন্ট, ইউ ক্যান জাস্ট স্প্রেড দ্য রেলেভেন্ট নিউজ আর কি, অ্যাটলিস্ট হুম। দিস ইজ দ্য মিনিমাম ইউ ক্যান ডু। 1 লাখ মানুষ জড়ো হয়েছে এবার শহীদ মিনারে। হুম। ওয়াও। হ্যাঁ, আর ইয়া, আচ্ছা, আর একটা জিনিস দেখলাম চিটাগাং এ নাকি আহ, নিজেদের নিজেদের মধ্যে মারামারি লাগছে রাতে। রাইট। ওটা সো দ্যাট ইজ অ্যানাদার হুম, স্বৈরাচারদের মানে একটা ডিফারেন্ট, মানে হুম, হুম, ওদের যে এন্ড আসতেছে, ওদের যে আসলে 12টা বাজতেছে, এটা একটা একটা হুম, সাইনের কথা বলি, যে নিজেদের হুম, নিজেদের মধ্যে ফাইটিং শুরু আর কি। তো চিটাং এ হচ্ছে তোর মহিউদ্দিন চৌধুরী নামের একটা অনেক মানে হি ইজ আ ভেরি ফেমাস পলিটিশিয়ান চিটাং এ, ও আওয়ামী লীগ করতো অনেকদিন। আর ওর ছেলে হুম, নফেল, যেটা এখন এডুকেশন মিনিস্টার, হি হুম, ইজ হুম, অলসো হুম, আ ভেরি মানে প্রো, মানে হি ইজ এন আওয়ামী লীগ। তো ও
ওনাদের হুম মহিউদ্দিন চৌধুরীর ছেলে, ওদের একটা ক্যাম্পাস ইজ ভেরি পাওয়ারফুল ইন চিটাগং। একটা হচ্ছে আজমন নাসির, উনি আজমন নাসির একটা বাংলা চিটাগাং মেয়র ছিল, ওর একটা ক্যাম্পাস, ওরা দুজন আবার রাইভাল গ্রুপ। তো ছাত্র সমাজ এবার, যারা প্রোটেস্টাররা প্রোটেস্ট করতে করতে নফেলের বাসার পাশে দিয়ে যাচ্ছিল, তখন নফেলের বাসার পাশে দিয়ে যাওয়ার সময় ভুয়া ভুয়া চিল্লাইছে। তো ভুয়া ভুয়া চিল্লায় আজমন নাসিরের কিছু পার্টি গ্রুপ ওখানে আশেপাশে ছিল, ওরা এই চান্স পেয়ে নফলের বাসায় অ্যাটাক করছে। তো নফলও তো পাওয়ারফুল, নফলের বাসায় অ্যাটাক করার পর নফেল সাডেনলি হি রিয়েলাইজ সামথিং, ও গুন্ডা পুন্ডা বের করে ছাত্রলীগ সবগুলোকে একসাথে জড়ো করে চিটাগাঙে ওর যত সব আম এনিমি আছে, ওর যত সব সোকল এনিমি আছে সবাইয়ের উপর অ্যাটাক করছে, এক্সেপ্ট হুম আজমুন নাসির, হুইচ ওয়াজ উইয়ার্ড। তুমি জানো যে ইউ হ্যাভ সো মেনি ডিফারেন্ট এনিমিস, তুমি আজমুন নাসিরকে অ্যাটাক করেন, ইভেন আজমুন নাসিরের ছেলেরাই তোমাকে তোমার বাসায় হামলা করছে। তো ওটা থেকে যা শুনলাম যে আমির খসরুর মতো সিনিয়র সিনিয়র কিছু বিএনপি নেতা, হুম হুম ইনক্লুডিং মানে আমার স্কুলে প্রত্যেকটা মেয়ে, তার বাবা ও হচ্ছে চিটাগাং সিটিজি মেট্রোর নতুন বিএনপি প্রেসিডেন্ট, হুম ওনাদেরও হুম। বাসায় হামলা করা হয়েছে, and আমির হ্যাঁ হ্যাঁ খসরুর হ্যাঁ। বাসায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাইট। এখন বিএনপির রিটালিয়েশন, আই এম স্কেয়ার্ড যে বিএনপি থেকে তো রিটালিয়েশন আসবে একটা পয়েন্টে। এন্ড আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। সো মেবি এটা একটা দিকে হয়তো মজা পাচ্ছি যে আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, নফল আর আজমন আসিফ গ্রুপের মধ্যে ফাটার সংঘর্ষ হচ্ছে, নফল আবার এটা চান্সে বিএনপির বাসায় হামলা করে দিল। আই এম সিইং দিস থিং হ্যাপেনিং, বাট দ্য সেম টাইম আমার মাথায় একটা ট্রিক আসতেছে, মানে আমি চিন্তা হুম করতেছি যে আওয়ামী লীগ কি কোনো কিছু একটা খেলতেছে নাকি, যে দেখাচ্ছে হুম যে, আর দে হুম ট্রাইং হুম। টু ফার্স্ট অফ অল দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের মধ্যে ইয়া হচ্ছে, আমরা উইক, ও তো হয়তো সেন্স নাই। আর একটা হচ্ছে তোর মানে আর দে ট্রাইং টু ইনস্টিগেট সামথিং উইথ বিএনপি অর নট, বাট হোয়াট এভার, এটা নিয়ে আসলে সিম্পল থিং, যেটাই করবে ওটা কোনো কিছুই কাজে দিবে না। দ্য টাইম ইজ টু না ফোকাস মানে অন। বেশি হুম ব্রুটাল হলে রুথলেস যত বেশি হবে তত বেশি হুম। মানে ঝামেলা বাড়বে। এটাই এক্স্যাক্টলি। মানে এটা ইসের মতো, এটা চেইন হ্যাঁ, রিয়াকশনের মতো। আর যত চুপ থাকলেও কোনো অ্যাকাউন্টেবিলিটি রিলেটেড কোনো মেজার্স না নিলেও মানুষ নামবে। আর মানুষ মারলে হুম হয়তো মানুষ কিছুদিন নামবে না, বাট ইভেন্চুয়ালি আরো বেশি মানুষ নামবে। ইদার বাই মানুষ হুম নামবে, মানুষ নামতে থাকবে। ইউ হ্যাভ অনলি সিন আ ফ্র্যাকশন অফ ইট, ইটস গোয়িং হুম। টু গেট ওয়ার্স এন্ড ওয়ার্স ফর ইউ। এক্স্যাক্টলি। সো মানে বুঝছো? সেটাই, আপনারা আপনাদের মধ্যে এরকম করলে আপনাদের থেকে দেশের মানুষ কেমনে সেফ হবে, ওইটাই চিন্তা করার ব্যাপার। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর একটা আহ, জাতি শোন, মানে আন্দোলন করতে গেলে মানে মিনিমাম তার 5 to 10% মানুষের রাস্তায় নামতে হয়, নাহলে সে জাতি ফ্রিডম বা মুক্তি ডিজার্ভই করে না। আর 5 to 10% জনগণ যদি কখনো রাস্তায় নামে, কখনো কোনো গভর্নমেন্ট সেই মানে ধরে রাখতে পারে না, এটা এটা সম্ভব না। বাট মিনিমাম 5%-এর নামতে হয়, মানে না হলে সে জাতি তো আসলে ফ্রিডম ডিজার্ভই করে না, ইফ হুম ইউ হুম ফাইভ হুম পার্সেন্ট আর নট ইন্টারেস্টেড টু কাম আউট আর কি। দ্যাটস অলসো অ্যানাদার ট্রুথ। যাই হোক, মানে আহ, আচ্ছা, লাস্ট একটা মানে কোট বলে আমরা শেষ করি। হ্যাঁ, ওই যে মানজুর আল মতিন, যে ওই যে আহ, যে লয়ার, উনি বেশ কিছুদিন ধরে ভাইরাল আমাদের ইয়াতে, উনি অনেকভাবে প্রোটেস্ট অ্যাঙ্কর ছিল করতেছে। উনি একটা টক অ্যাঙ্কার শোর। ছিল, হ্যাঁ। উনি আর কি ওই যে কল্পনা চাকমা যে একটা উক্তি করছিল যে যেই জিনিসটা পাহাড়ের মানুষের উপরে এক্সপেরিমেন্ট করা হয়, যে ব্রুটালিটি গুলা, ওইগুলাই হুম আস্তে আস্তে পরে সমতলে নেমে আসে। হ্যাঁ, এন্ড আমাদের দেশের মানুষজন মানে পাশের বাসায় ছাদে গুলি করে বাচ্চা মেয়েকে মেরে ফেলছে, তারপরও মানে ওইটাও তাদেরকে জাগায় না নিজের বাসায় গুলি ঢোকা পর্যন্ত। সো মানে যারা যারা আসলে এই ব্যাপারগুলো দেখতেছেন শুনতেছেন, হ্যাঁ, তারা একটু চিন্তা করবেন যে হুম। আপনার বাসায় গুলি ঢোকা পর্যন্ত কি আপনি ওয়েট করবেন, নাকি ইউ হ্যাভ টু বি ভোকাল অ্যাবাউট ইট। সব অনেকভাবেই আন্দোলন করা যায়, আজকে শহীদ মিনারে হ্যাঁ, একেবারে আর মানে কি বলবো, মানে অসহযোগ। অনশনের কত গুরুত্ব, হ্যাঁ। এবং সবার শুধু শান্তিপূর্ণ অবস্থান, যে আমার দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমি অবস্থান কর্মসূচি করবো, শুধু অবস্থান। আমার ওকে হুম, শাসক কতটুক নিপীড়ক হতে পারে মানে সেটাও জাতি দেখে নিতে পারবে, মানে এত সোজা না। মানুষের স্রোত যখন একবার জনস্রোত চলে আসে, তখন বুঝে শুনেই রিয়াক্ট না করতে পারলে তারা কখনোই টিকে থাকতে পারবে না। এক্স্যাক্টলি। যাই হোক, সবাই সেফ থাকেন। আমরা একটা বিউটিফুল একটা ওয়েল ডেভেলপড একটা খুন খারাপি ছাড়া বাংলাদেশ দেখতে চাই। ওইটাই 1971 থেকে এখন পর্যন্ত দেখে আসার সবাই আশা করতেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সবাই ভালো থাকবেন আর কি, and thank you for listening until now. ওকে গাইস।